সালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের আইসিটির 4 নাম্বার যে অধ্যায়টা, সেই 4 নাম্বার অধ্যায়টা নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে আমার লেখালেখি ও হিসাব। তো আসলে আমরা এই অধ্যায়ের মধ্যে মাইক্রোসফটের 2টা সফটওয়্যার নিয়ে আমরা আলোচনা করব। তো স্বাভাবিক ব্যাপার হচ্ছে, আমরা যখন সফটওয়্যার নিয়ে আলোচনা করতে যাব, অবশ্যই তোমাকে সফটওয়্যারের কাজটা করে করে দেখাইতে হবে। সো করে করে না দেখালে আসলে জিনিসগুলো মনে থাকে না। আমাদের ক্লাসের মধ্যে আমরা কি করব, সর্বপ্রথম তোমাদেরকে আমরা যেই যে সফটওয়্যার এই অধ্যায়ে আছে সেই সফটওয়্যারগুলো আমরা কাজ করে করে দেখাবো। এরপর আমরা তোমাদের বইয়ের সাথে তো আমরা যা যা দেখলাম তাকে মিলিয়ে দিব, এবং একেবারে লাস্ট মোমেন্টে আমরা এই অধ্যায় থেকে যা যা শিখলাম তার আলোকে অতীতে আসা প্রায় ম্যাক্সিমাম এমসিকিউ আমরা আলোচনা করব। তো শুরু করি, খেয়াল করো। আমরা আসলে আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফটের বিভিন্ন সফটওয়্যার। তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখবা মাইক্রোসফটের সফটওয়্যারগুলো কোথায় কাজে লাগে। প্রথমত আসি, আমরা যেমন মনে করো তোমাদের যে আমরা কোচিং সেন্টারের জন্য বিভিন্ন শিট বানাই, সরকার বিভিন্ন বই বানায়, আমরা বিভিন্ন বই বানাই, তারপর হচ্ছে তোমরা বিভিন্ন ধরনের গল্পের বই পড়ো। এই জিনিসগুলো আসলে এই লেখাগুলো কম্পোজ করে কোথায়? এই কম্পোজ করে যার মধ্যে, তার নাম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এটা হচ্ছে আমার একটা সফটওয়্যার, এটার নাম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এই দেখবা, এই ডাব্লিউ দেখে তুমি বুঝবা এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের লোগো। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা বিভিন্ন ধরনের হিসাব নিকাশ, যেমন সে ফর এক্সাম্পল হিসাব নিকাশ বলতে কেমন বোঝাচ্ছি, যেমন মনে করো এটা দোকানের হিসাব, যেমন আমরা আমাদের রেজাল্ট দিই কোচিংয়ে, এই কোচিংয়ের রেজাল্টের হিসাব, বা আমাদের বিভিন্ন ধরনের কোম্পানির বড় বড় হিসাব, লাভ ক্ষতির হিসাব, অনেক ধরনের হিসাব নিকাশ আমরা খুব সহজে একটা সফটওয়্যারের মাধ্যমে করতে পারি। তার নাম হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল। এটাই হচ্ছে আমাদের সেই এক্সেলের লোগো, এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের লোগো। এরপর আসা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ কি? এই যে যেমন দেখো, আমি তোমাদেরকে একটা স্লাইড দেখাচ্ছি, খেয়াল করছো? এই যে আমি একটার পর একটা স্লাইড আসতেছে না, সুন্দর। এই জিনিসগুলো আমরা যার মাধ্যমে করি, এই সফটওয়্যারটার নাম হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। কোনো কিছু আমরা প্রেজেন্ট করার জন্য যাকে ব্যবহার করি তার নাম হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তাহলে মাইক্রোসফটের অনেকগুলা সফটওয়্যার আছে, তার মধ্যে থেকে সবচেয়ে জনপ্রিয় 3টা সফটওয়্যার নিয়ে আমরা আলোচনা করব। তবে বলে রাখা ভালো, আমাদের আলোচনার মধ্যে একটু পার্থক্য আসবে। পার্থক্যটা কোন জায়গায় একটু খেয়াল করে দেখো। আমাদের আলোচনার মধ্যে আমরা এই চ্যাপ্টার নাম্বার 4 যেটা আমরা আলোচনা করব, এই চ্যাপ্টার নাম্বার 4-এর 2টা সফটওয়্যার, একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড আর একটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এই 2টা নিয়ে আমরা কাজ করব। এই যে মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেল, এই 2টা নিয়ে কাজ করার পর এর পরের অধ্যায় যেটা আছে, তার মধ্যে আমরা চ্যাপ্টার নাম্বার 5-এ এই পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করব। অতএব পাওয়ার পয়েন্ট নিয়ে আমাদের কোনো কাজ এখানে নাই। তবে মনে রাখবা, আমরা এই দুইটা যখন আমরা ভালো করে শিখে ফেলবো, পাওয়ার পয়েন্টের অনেকগুলো কাজ আমাদের জন্য ইজি হয়ে যাবে। অতএব তোমরা চ্যাপ্টার নাম্বার 5 আগে এটা করার পর তারপর করবে, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। এবার আসা, অনেক সময় পরীক্ষায় তোমাদেরকে লোগো দিয়ে জিজ্ঞেস করে এটা কার লোগো। হ্যাঁ, একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে একটু ভালো করে খেয়াল করো। এই যে আমাদের এটা, এই ডাব্লিউ লেখা দেখে বুঝবা যে এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এই ডাব্লিউ দেখে বুঝবা যে ওয়ার্ড, ডাব্লিউ দেখে বুঝবা যে ওয়ার্ড। আসলে তো তুমি মনে করো ফেসবুক ব্যবহার করো, ফেসবুকের কি ভার্সন সবসময় সেম থাকে? কিছুদিন পর পর আমরা আপডেট করি না? এগুলো হচ্ছে আমাদের এক একটা কি ভার্সন। এবার তোমাকে একটু লিমিটেশন বলে দিই। আমি যে ভার্সনটা ইউজ করব এটা হচ্ছে আপডেটেড ভার্সন, কিন্তু তোমাদের বইতে যে ভার্সনটা দেওয়া আছে এটা হচ্ছে অনেক আগের 2007 ভার্সন। তোমাদেরকে আমি আমার কম্পিউটারে দেখাবো, এরপর বইয়ের সাথে মিলিয়ে দিব, টেনশন নেওয়ার কোনো কিছু নাই। তো আসলে সত্যি কথা হচ্ছে, এটাও মাইক্রোসফট ওয়ার্ডের লোগো, এটাও মাইক্রোসফট ওয়ার্ডের লোগো, এটাও মাইক্রোসফট ওয়ার্ডের লোগো। মানে এক এক সময় এক একভাবে ডিজাইন করা হয়েছে। তাহলে আমরা চিনবো কিভাবে? এই দেখো, সবগুলো লোগোর মধ্যে একটা কমন জিনিস আছে। কি কমন জিনিস বলো তো? যে এখানে আমাদের ডাব্লিউ লেখা আছে, এর মানে মাইক্রোসফট ওয়ার্ড। এই যে এক্স লেখা আছে, এর মানে হচ্ছে কি? মাইক্রোসফট এক্সেল। আর পি লেখা আছে, এর মানে হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। হ্যাঁ, এবার একটু বলে রাখা ভালো, এই যে মাইক্রোসফট ওয়ার্ড বলি, আমরা বলতেছি মাইক্রোসফট, এটা হচ্ছে কোম্পানির নাম। তারা এই সফটওয়্যারটাকে নাম দিয়েছে মাইক্রোসফটের ওয়ার্ড, যেটাকে আমরা বাংলায় অনেক সময় বলি ওয়ার্ড প্রসেসর। সো তোমরা বইতে পড়ার সময় দেখবা যে ওয়ার্ড প্রসেসর লেখা আছে। ওই ওয়ার্ড প্রসেসর বলা যে কথা, মাইক্রোসফট ওয়ার্ড বলাও সেম কথা, মানে যেটা দিয়ে বিভিন্ন ওয়ার্ডকে প্রসেস করা হয়। এবার আসো মাইক্রোসফট এক্সেল। এই যে মাইক্রোসফট এক্সেল, আমরা বলার সময় বলি মাইক্রোসফট এক্সেল। এই যে মাইক্রোসফট এক্সেল, এটাকে তোমরা কি নামে চিনো? এটাকে তোমরা স্প্রেডশিট নামে চিনো।
যে আমরা এটাকে স্প্রেডশিট নামে চিনি, কোনো অসুবিধা নেই। তো এই মাইক্রোসফট এক্সেল বলো আর স্প্রেডশিট বলো সেম কথা। আমাদের বোর্ডে একবার একটা এমসিকিউ আসছিল, নিচের কোনটি স্প্রেডশিট, তাহলে তুমি লোগোটা না জানলে কিন্তু বুঝতে পারবা না। সো সহজ উপায় কী বলো তো, কোনো একটা লোগোর মধ্যে ডাব্লিউ লেখা থাকলে মাইক্রোসফট ওয়ার্ড, এক্স লেখা থাকলে মাইক্রোসফট এক্সেল, পি লেখা থাকলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এবার আসো আমরা একটু সামনের দিকে যাই, আমরা একটু তোমাদেরকে দেখাবো। এরপরে দেখো আমরা এরপরে আর এখানে যাচ্ছি না, আমরা এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন ধরনের টার্মসগুলো। আমি সরাসরি চলে যাব, তোমাদেরকে যে কাজটা করব, আমি আমার কম্পিউটার থেকে তোমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করে দেখাবো, ঠিক আছে? প্রথমে আমরা যে কাজটা করব মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করব, তারপর আমরা অন্য ধরনের ইয়েগুলো করব, যে আমরা বইয়ের সাথে মিলাবো, তারপর আমরা পরীক্ষার প্রশ্নগুলো পড়বো। সো আসো প্রথমে আমরা চলে যাই মাইক্রোসফট ওয়ার্ডে। সো তোমরা একটু খেয়াল করে দেখবা আমি কিভাবে করতেছি। দেখো আমি আমাদের এটা মিনিমাইজ করে দিলাম, একটু দেখো। প্রথমে আমি আমার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডটা কোথায় খুঁজে পাবো? আমার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডটা ইনস্টল করা আছে। অতএব একটু খেয়াল করো, এই যে এখানে আমরা কর্নারে যদি দেখি, এই যে এটার নাম হচ্ছে উইন্ডোজ বাটন। এখানে দেখো এই কার্সর নেওয়ার সাথে সাথে এখানে কি আসলো, স্টার্ট লেখা উঠলো, মানে এটা দিয়ে আমরা স্টার্ট করব। তো স্টার্ট করলে আসলে সত্যি কথা হচ্ছে এখানে আমাদের বিভিন্ন ধরনের কম্পিউটারের যে সফটওয়্যারগুলো এগুলা চলে আসে। সো আমরা এখান থেকে সফটওয়্যারটাকে সিলেক্ট করতে পারি। আর একটা সহজ উপায় হচ্ছে, এই যে দেখো আমরা যে কাজটা করতে পারি, এই দিকে একটা সার্চ বার আছে, এই সার্চ বারের ভিতর আমি সার্চ দিব। কি সার্চ দিব? আমি একটু আগে আসলে সার্চ দিয়ে রাখছিলাম, ওই কারণে আমার এখানে এগুলো শো করতেছে। অথবা তোমার শো না করলে তুমি কি করবা, এটার নাম হচ্ছে ওয়ার্ড, তাই না? আমি 2013 দিয়ে কাজ করবো, তোমাদের বইতে 7, আমরা লিখবো ওয়ার্ড। আমি যখন এখানে লিখলাম ওয়ার্ড, এই দেখো আমি ওয়ার্ড লিখলাম। ওয়ার্ড লেখার সাথে সাথে তারা আমাকে ওয়ার্ডটা শো করলো। আমি ওয়ার্ডে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমার মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হয়ে গেল। ওকে ফাইন। এবার আসো একেবারে ধাপে ধাপে তোমাদেরকে আমি শেখাবো। তোমরা কোনো কিছু লেখা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, শুধু তাকাই থাকবা আর বুঝবা। আসলে সফটওয়্যার ইউজ করে জানতে হয়, তো ওই জন্য আমরা ইউজ করে দেখাবো। প্রথমে তোমরা এখানে আসলে অনেক ধরনের সিস্টেম আছে, যে অনেকগুলো রেডিমেড ফাইল আছে, আমরা সেগুলোতে কাজ করব না, আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে চলে যাব। তো তুমি যখন ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাবা ভাইয়া, তখন তুমি এই ধরনের একটা ইন্টারফেস দেখবা। যে ইন্টারফেস যেটা দেখবা, ইন্টারফেসের মধ্যে কী কী আছে একটু খেয়াল করো। আমার এই ইন্টারফেস, বর্তমানে আমার যে ইন্টারফেস আমি দেখে দেখে বলছি, এই ইন্টারফেসের মধ্যে দেখো এখানে উপরে অনেকগুলো অপশান আছে। একটু যদি আমরা দেখি, আমার এই জায়গায় উপরে আমরা অনেকগুলো অপশান পাচ্ছি। একটা হচ্ছে ফাইল, একটা হোম, একটা ইনসার্ট, একটা ডিজাইন, একটা পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, অনেকগুলো আছে, তাই না? একটু আমি তোমাদেরকে বলি, এই দেখো এই যে ফাইল, এই ফাইলের মধ্যে আমি যখন ক্লিক করলাম কিছু একটা আসছে। আচ্ছা কি আছে পরে বলবো। এই হোমে যখন ক্লিক করলাম, এটা হচ্ছে হোম। এই যে হোমের ভিতরে দেখো, আমি যদি তোমাকে প্রশ্ন করি, এই ফাইলে যদি তুমি ক্লিক করো, এই ফাইলের আন্ডারে এই কাজগুলো করা যায়। কি কাজ সেটা আমরা পরে বলবো। এবার এই যে হোমের আন্ডারে এই কাজগুলো করা যায়, হ্যাঁ? আচ্ছা, এরপর আমি চলে যাব ইনসার্টে। দেখো আমি ক্লিক করতেছি, ক্লিক করলাম, ক্লিক করার কারণে ইনসার্টের আন্ডারে এই কাজগুলো করা যায়। এর মধ্যে তোমাদেরকে আমরা সব শিখাবো না, যেগুলো তোমার লাগবে সেগুলা। এবার আসলে আমরা ডিজাইনে যাই, এই ডিজাইনের মধ্যে ক্লিক করো, এই ডিজাইনের মধ্যে যা যা করা যায় তা। আচ্ছা এবার আমরা পেজ লেআউট, এই পেজ লেআউটে ক্লিক করলে এখানে যা যা আছে আমরা দেখবো। এরপর হচ্ছে আমাদের রেফারেন্সে ক্লিক করলে রেফারেন্স আন্ডারে, মেলিংয়ে করলে মেলিং, রিভিউতে করলে রিভিউ, ভিউতে করলে ভিউ, আর অ্যাক্রোবেটে করলে অ্যাক্রোবেটের কাজগুলো। সো বেসিক ব্যাপারটা হচ্ছে আমাদের কি কি লাগবে একটু তোমাকে বলি। আমাদের যেগুলো লাগবে, আমাদের প্রথমত ফাইল লাগবে, আমাদের হোম লাগবে, আমাদের ইনসার্ট লাগবে, আমাদের ডিজাইন হালকা করে লাগবে, আমাদের পেজ লেআউট লাগবে। মানে আমাদের এই 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা আমাদের লাগবে। এই 5টা নিয়ে আমরা তোমাদেরকে কাজ করা শেখাবো। সো একটু ভালো করে লক্ষ্য করো, আরামসে দেখবো আমরা পুরোটা কাভার করে ফেলবো। আমার সাথে থাকো, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। এবার একটু খেয়াল করে দেখো, প্রথমে আমরা আচ্ছা এটা যখন আমরা ওপেন করলাম, আমাদের প্রথম কাজ কি? আচ্ছা আমি যে এখানে একটা কাজ করব, বর্তমানে আমি এখানে একটা কাজ করব, এই যে আমি এখানে কাজ করব ভাইয়া, এই কাজ যে করব, এই কাজ করার জন্য নিশ্চয় আমাকে কাজ করার পর এটাকে সেভ রাখতে হবে। সো অনেক সময় আমরা সেভ করতে ভুলে যাই, অথবা অনেক সময় দেখা যায় আমরা কম্পিউটারে কাজ করার পর মাঝখানে কম্পিউটার বন্ধ হয়ে গেছে, এত কিছু করার দরকার নেই। শুরুতেই তোমার কাজ যেটা সেটা হচ্ছে সেভ করা। এবার একটু খেয়াল করো, সেভ করার জন্য তুমি কোথায় যাবা? প্রথমে তুমি যাবা হচ্ছে এই ফাইলের মধ্যে। ওকে আচ্ছা দেখো, ফাইলের মধ্যে গেলে একটু বলে রাখা ভালো, এখানে একটু তুমি খেয়াল করে দেখবা, আমি কয়েকটা অপশান দেখাই। ইনফোটা আমাদের দরকার নেই, তোমাদের সিলেবাসে নাই। নিউটা তুমি জাস্ট একটু জেনে রাখবা, সেটা হচ্ছে আমি তো অলরেডি একটাতে কাজ করতেছি, তাই না? এই নিউতে গেলে নতুন আরেকটা জিনিস নিয়ে তুমি কাজ করতে পারবা।
মানে নতুন আরেকটা ওপেন করতে পারবো, আমার দরকার নেই। নিউ দিয়ে জাস্ট এটা জেনে রাখবা, নিউ দিয়ে নিউ ওয়ার্ড ফাইল ওপেন করা হয়। আচ্ছা, এবার আসো ওপেন। ওপেনের কাজ কি? দেখো এখানে অনেকগুলা ফাইল আছে। আমি আসলে এর আগে এই ফাইলগুলো নিয়ে কাজ করছিলাম, তো আমি লাস্ট যে ফাইলগুলো নিয়ে কাজ করছিলাম, অথবা এখান থেকে আমি এই যে আমার কম্পিউটারে কোথায় কি আছে সেখান থেকে খুঁজে আমি কোনো একটা ফাইল ওপেন করতে পারবো। যদিও ফাইল লোকেশন থেকে ওপেন করা যায়, এখান থেকে ওপেন করা যায়। আচ্ছা, ভালো কথা। এবার আসো সেভ। এই সেভে যখন আমরা ক্লিক করব, সরাসরি সেভ হবে না। সেভে ক্লিক করে আমি কোনো না কোনো একটা জায়গায় নির্দিষ্ট নামে সেভ করতে হবে। সো আমি আসলে সেভে ক্লিক করলাম। হ্যাঁ, সেভে ক্লিক করার পর এবার দেখো এখানে আমার কম্পিউটারের ভিতরে এই যে ব্রাউজ অপশন আসলো, আমি ব্রাউজে গেলাম। হ্যাঁ, ব্রাউজে ক্লিক করলাম। ক্লিক করার পর সে আমাকে একটা নাম দিতে বলছে। হ্যাঁ, এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কোথায় সেভ করব। আমি আমার কম্পিউটারের এই যে উপরে উঠলাম, আমার কম্পিউটারের যে ডেস্কটপ, এই ডেস্কটপে আমি সেভ করব। হ্যাঁ, ডেস্কটপে কী নামে সেভ করবো, নামটা এখানে দিব। তো আমরা নামটা দিচ্ছি আমি টেস্ট চ্যাপ্টার 4। তো আমি টেস্ট চ্যাপ্টার 4 নাম দিলাম। এবার আমি এখানে সেভ দিব। হ্যাঁ, এই যে সেভ দিলাম। অলরেডি আমাদের এটা সেভ হয়ে গেছে। আমি যদি দেখি এটা আসলে সেভ হয়েছে কিনা, এটা কেটে দিচ্ছি আমি। ঠিক আছে, কেটে দিলাম। এবার দেখি আমার এই জায়গায় দেখো আমার স্ক্রিনে অনেকগুলো ফাইল। এই যে দেখো আমরা এইমাত্র যেটা নিয়ে কাজ করলাম সেটা হচ্ছে এটা। এই দেখছো টেস্ট চ্যাপ্টার 4 আমি ডেস্কটপে সেভ করেছিলাম, এখানে চলে আসছে। এবার আমি আবার ডাবল ক্লিক যখন করব, এই ফাইলটা ওপেন হয়ে যাবে। তাহলে এটা কোন ফাইল বলো তো? একটু আগে আমি যেটা নিয়ে কাজ করেছিলাম সেই ফাইলটা। আমি এখন এখানে কোনো একটা কাজ করলে সেই কাজটা আমি সেভ করলে সেভ হয়ে যাবে। এখন মনে রাখবা, তুমি যে সেভ করবা, হ্যাঁ, তুমি কি দিয়ে সেভ করবা? তুমি সেভ করার জন্য এখন দেখো, এবার দেখো আমি মনে করো কোনো একটা কাজ এখানে করলাম, এই যে এই কাজটা করলাম, তাহলে আমার নতুন একটা কাজ হলো, এখানে কিছুটা লিখলাম। এবার আমি সেভ করবো, একটু খেয়াল করো। এবার যে আমি সেভ করবো, এই দেখো জাস্ট সেভে ক্লিক করলে কাজ হয়ে যাচ্ছে। তোমাকে আর নতুন করে আবার নাম দেওয়া লাগছে না। কথা কি বুঝতে পারছো? মানে একবার সেভ করার পর বারবার আর সেভ করার প্রয়োজন হয় না। এরপরে বারবার জাস্ট সেভ দিলে হয়ে যায়, আবার নতুন করে নাম দেওয়া লাগবে না। এখন এই যে কাজটা আমি করলাম, এই যে দেখো তো বারবার এখানে যাওয়াটা ঝামেলা না। ফাইল দিয়ে আমরা সেভ গেলাম, এটা দিলাম, বারবার এটা দেওয়াটা ঝামেলা। ওই জন্য আমরা যে কাজটা করি, আমাদের একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে আমার কম্পিউটারের যে কিবোর্ড, সেই কিবোর্ডের মধ্যে একটা বাটন আছে, তার নাম হচ্ছে কন্ট্রোল। এই কন্ট্রোলটাকে চেপে ধরে আমি যদি এস দিই তাহলে এটা সেভ হয়ে যাবে। এটা আমরা লাস্টে শিখাবো। সো আমরা প্রথমে জানলাম সেভ। এবার তুমি একটা প্রশ্ন আমাকে করে ফেলবো, ভাইয়া নিউ মানে নতুন ফাইল ওপেন করা, নতুন করে একটা ডকুমেন্ট খোলা। ওপেন মানে হচ্ছে আগের কোনো একটা কাজকে ওপেন করা। সেভ মানে হচ্ছে সেভ, নতুন করে সেভ করবে। সেভ অ্যাসটা কি? সেভ আর সেভ এর মধ্যে পার্থক্য কি? দেখো সেভ মানে হচ্ছে আমাদের ডিরেক্ট সেভ করে ফেলা, আর সেভ এস মানে হচ্ছে যেমন মনে করো আমি এই কাজটা করলাম। হ্যাঁ, আমি এখন কাজটা কমপ্লিট করার পর আমি চাচ্ছি যে এটাকে নতুন একটা নামে অন্য একটা জায়গায় আমি আরেকবার সেভ করে রাখবো। এই নতুন করে নতুন নামে যদি সেভ করতে চাই তখন তার নাম হচ্ছে কি? সেভ এস। এই সেভ এস দিয়ে দেখো এখন তুমি বারবার সেভ দিলেও কিন্তু এটা নাম আর চেঞ্জ করা লাগছে না। কিন্তু সেভ এস দিয়ে যেমন আমি যেমন ধরো আমি সেভে দিলাম, কিচ্ছু হয়নি, এটা সেভ হয়ে গেছে। কিন্তু আমি যদি সেভ এসে দিই, দেখবা একটু খেয়াল করে দেখো, দিয়ে দেখি সেভ এসে দিলে সে আমার কাছে আবার চাচ্ছে তুমি কোথায় গিয়ে এটাকে নতুন করে সেভ করবা। তাহলে আমার নতুন করে সেভ করার কোনো দরকার নাই, যদি প্রয়োজন হয় তখন আমরা সেভ এস ব্যবহার করব। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই যে জাস্ট তোমাদের আর অন্যগুলো লাগবে না, ক্লোজটা লাগবে। ক্লোজটা কি? আমি যদি এটা ক্লোজ করে দিতে চাই, দেখো আমি ক্লোজ করলাম। ক্লোজ করে দেওয়ার সাথে সাথে আমার ফাইলটা ক্লোজ হয়ে গেল। সো আমার ফাইলটা যখন ক্লোজ হয়ে গেল, আমাকে আবার নতুন করে ফাইলটা ওপেন করতে হবে। তাহলে আমরা আসি ভাইয়া, এই যে আমরা চলে আসলাম আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে। এই দেখো একটু আগে যে কাজটা করছিলাম সেটা রয়ে গেছে। এবার তাহলে আমরা প্রত্যেকটা সেগমেন্ট সম্পর্কে জানবো। তাহলে কি বললাম ভাইয়া বলো তো? ফাইলের মধ্যে যখন গেলাম, এখানে আমি অনেকগুলো সেগমেন্ট পেলাম, তাই না? অনেকগুলা। এর মধ্যে কোনটার তোমাদের পরীক্ষা কি আসবে, ফাইলের মধ্যে কি কি আছে এগুলো আসবে, কোনটার কাজ কি। তাহলে আমি বুঝে গেলাম নিউ মানে নতুন একটা ডকুমেন্ট খোলা, ওপেন মানে আগের কোনো একটা ফাইলকে ওপেন করা, সেভ মানে হচ্ছে আমাদের নতুন করে মানে একটা ফাইলকে সেভ করা। আর বারবার সেভ দিলে আমাদের ওই যে নতুন করে সেভ করা লাগে না, কন্টিনিউ যা যা চেঞ্জ ওইটা সেভ হয়ে যায়। আর সেভ এস মানে হচ্ছে নতুন কোনো নাম দিয়ে নতুন কোনো লোকেশনে আবার সেভ করা। আর এখানে ক্লোজ মানে হচ্ছে আমাদের কি, এটাকে ক্লোজ করে দেওয়া ফাইলটাকে। আচ্ছা, তাহলে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলে এটা আবার পিছনে চলে যাবে। ওকে ফাইন, চলে গেল। এখনও সবাই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এবার তোমাকে আমি আরও অনেক কিছু শিখাবো। হ্যাঁ, শেখানোর আগে তোমরা একটু ভালো করে খেয়াল করবা এখানে কোনটার কী কাজ, আগে একটু করে দেখো। একটু বলে রাখা ভালো, আমাদের একটু ভালো করে বুঝিও। হ্যাঁ, কারণ সফটওয়্যারের কাজ তো তুমি না বুঝলে হবে না। এই যে হোম, এই হোমের আন্ডারে দেখো এই যে কাজগুলো দেখতে পাচ্ছ, এই সবগুলা হোমের আন্ডারে করা যায়। হ্যাঁ, আগে বুঝিও।
এই হোমের মধ্যে তুমি একটু খেয়াল করলে দেখবা যেগুলো করা যায়, এই দেখো এই জিনিসগুলো এখানে একটা দাগ দেওয়া আছে, খেয়াল করছো? সেম এখানে একটা লম্বা দাগ দেওয়া আছে, এই যে লম্বা দাগ, এখানে একটা দেখো লম্বা দাগ দেওয়া আছে, একইভাবে এখানে একটা লম্বা দাগ দেওয়া আছে, এই যে এখানে একটা লম্বা দাগ দেওয়া আছে। মনে রাখবা এই যে আমার লম্বা লম্বা দাগ দিয়ে এদেরকে আলাদা করে দিয়েছে, এগুলাকে বলা হয় এক একটা গ্রুপ। কি বলা হয় স্যার? গ্রুপ বলা হয়। এটা একটা গ্রুপ, 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 এটা একটা গ্রুপ। ওকে ফাইন। এই গ্রুপটার নাম কি? মনে রাখবা গ্রুপের নাম নিচে লেখা থাকে ক্লিপবোর্ড। এই গ্রুপটার নাম কি? ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডের আন্ডারে এখানে অনেকগুলা কাজ করা যায়। শেষ। এই গ্রুপটার নাম কি? ফন্ট। এই ফন্টের আন্ডারে এখানে অনেকগুলা কাজ করা যায়। এই গ্রুপটার নাম কি? প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের আন্ডারে অনেকগুলো কাজ করা যায়, বাকিগুলো আমাদের সিলেবাসে নাই। ও হ্যাঁ, ভালো কথা, এডিটিংটা আছে, এটার নাম হচ্ছে এডিটিং। এডিটিংয়ের আন্ডারে কিছু কাজ করা যায়। আচ্ছা, ভালো কথা। তাহলে আমি আবার বলছি, হোমের আন্ডারে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, এডিটিং, এই জিনিসগুলো পাওয়া যায়। অন্যগুলো আছে, ওগুলো আমরা দেখাচ্ছি না, আমাদের সিলেবাসে যেগুলো নাই, কারণ ওয়ার্ডের কাজ করে করে শেষ হবে না, তো আমরা বেসিক জিনিসগুলো দেখাচ্ছি। দেখো এবার একটা ব্যাপার খেয়াল করো, আমাদের সবচেয়ে বেশি আমাদের আসলে সিলেবাসে লাগবে কি কি? দেখো, ফন্টটা আমাদের লাগবে, এটা লাগবে, প্যারাগ্রাফটা আমাদের লাগবে, এডিটিংটা আমাদের লাগবে, অন্য কোনো কিছু আমাদের লাগবে না। তাহলে পরীক্ষার প্রথম প্রশ্ন কেমন আসতে পারে? হোমের আন্ডারে কি কি আছে? হোমের আন্ডারে কি কি গ্রুপ আছে? গ্রুপ আছে হচ্ছে ফন্ট, প্যারাগ্রাফ, এডিটিং। এবার প্রশ্ন হচ্ছে ফন্টের মধ্যে কি কি করা যায়? ফন্টের মধ্যে অনেকগুলা কাজ করা যায়। যে কাজগুলো করা যায় এদের মধ্যে সবগুলো আমাদের লাগে না, যেগুলো লাগে সেগুলো নিয়ে আমি তোমাদের আলোচনা করব। সো আগে আশা করি আমরা এতটুকু বুঝছি যে হোমের আন্ডারে অনেকগুলা গ্রুপ থাকে, তাই না? আচ্ছা, এবার আমি একটু প্রত্যেকটা গ্রুপের হালকা পরিচয় দিয়ে দিই। ফন্ট মানে হচ্ছে আমি এখানে যে লেখাটা লিখলাম, লেখার স্টাইলটা কেমন হবে, ফন্টটা কেমন হবে, এটা নিয়ে বিভিন্ন কাজ করতে হয়। প্যারাগ্রাফে একটা লাইনের সাথে একটা লাইনের গ্যাপ কেমন হবে, বা বিভিন্ন কাজ করতে হয়, কাজ করে দেখালে সবচেয়ে ভালো লাগবে। সো আমরা আসি এরপরটা দেখাই। হ্যাঁ, দেখো ইনসার্ট। এবার দেখো, মনে রাখবা যেগুলো আমার লাগবে আমি শুধু সেগুলোই দেখাচ্ছি, অতএব তুমি ওগুলোর দিকে তাকাও। ইনসার্টের মধ্যে দেখো আবার অনেকগুলো আছে, এর মধ্যে তো আমার কী কী লাগবে দেখো। এই যে এর দাগ দেওয়া আছে, আমি দাগগুলো তোমাকে হাইলাইট করে দিই। এই যে দাগগুলো দেখছো, দাগগুলো আমি তোমাকে হাইলাইট করে দিচ্ছি। এর মধ্যে সবগুলো আমার লাগবে না, যেগুলো লাগবে সেগুলো বলছি। দেখো প্রথম কথা হচ্ছে আমাদের টেবলটা লাগবে। হ্যাঁ, একটা গ্রুপের নাম হচ্ছে টেবল। আরেকটা হচ্ছে ইলাস্ট্রেশন। এটা কিন্তু প্রথমটা বড় হাতের, পরের দুইটা ছোট হাতের। সো প্রথমটা বড় হাতের আই, ছোট দুইটা হচ্ছে স্মল এল, ইলাস্ট্রেশন। আচ্ছা, এটা আমার লাগবে না, এটা আমার লাগবে না, এটা আমার লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে। হেডার অ্যান্ড ফুটার। তাহলে আমরা কি বললাম? ইনসার্টের আন্ডারে আমাদের কি কি লাগবে বলো তো? ইনসার্টের আন্ডারে আমাদের টেবল লাগবে, ইনসার্টের আন্ডারে আমাদের ইলাস্ট্রেশন লাগবে, ইনসার্টের আন্ডারে আমাদের হেডার অ্যান্ড ফুটার লাগবে। পরীক্ষার প্রশ্ন আসতে পারে হেডার অ্যান্ড ফুটারে যেতে হলে কিসে ক্লিক করতে হয়? উত্তর হচ্ছে ইনসার্টে ক্লিক করতে হয়। ইনসার্টে ক্লিক করলে তুমি এখানে চলে যাবা। আচ্ছা, এবার আসো, প্রত্যেকটা আমি একেবারে ভেঙে ভেঙে তোমাকে বুঝিয়ে দিব। এবার আসো ভাইয়া, এরপরে ডিজাইনটা আমি যদি তোমাকে বলি, আসলে ডিজাইনটা তোমাদের লাগবে না। ডিজাইনের কোনো কাজ তোমাদের নাই, তবে আমি হালকা করে তোমাকে কাজ দেখাবো। পেজ লেআউট, এই পেজ লেআউটটা তোমাদের লাগতে পারে, একটু খেয়াল করো। পেজ লেআউটে কী কী আছে এখানে আবার আমি ব্রেক করি। হ্যাঁ, এই যে একটা লাইন দিলাম, একটা লাইন দিলাম, একটা লাইন দিলাম, এখানে শেষ, আর কিচ্ছু নেই। এই যে আমার পেজ সেটআপ, এটা আমাদের কাজে লাগবে। এই যে প্যারাগ্রাফ, এটা আমাদের কাজে লাগবে। এই যে অ্যারেঞ্জ, এটা আমাদের কাজে লাগবে না। তাহলে আমরা পেজ লেআউটের আন্ডারে দুইটা জিনিস শিখবো, একটা হচ্ছে পেজ সেটআপ আর একটা হচ্ছে প্যারাগ্রাফ। ওকে, আচ্ছা, এবার আসো ভাইয়া, এতটুকুর পর এরপরে আর যে জিনিসগুলো আছে ওগুলো তোমাদের লাগবে না। তাহলে আমাকে বলো তো ভাইয়া, তোমার কি কি লাগবে? প্রথম কথা হচ্ছে তোমার ফাইল লাগবে, ফাইলের মধ্যে সেভ টেপ এগুলো পাইছি। এরপর আমাদের হোম লাগবে। হ্যাঁ, হোমের মধ্যে হচ্ছে আমরা এই যে বিভিন্ন জিনিস পাইলাম, প্যারাগ্রাফ পাইলাম, ফন্ট পাইলাম, ক্লিপ আর্ট পাইলাম, ইনসার্টের মধ্যে আমরা এই জিনিসগুলো পাইলাম। ডিজাইন আমার লাগবে না। পেজ লেআউটের মধ্যে আমরা কয়েকটা জিনিস পাইলাম। একটা গুরুত্বপূর্ণ কথা আছে, প্যারাগ্রাফ দেখো পেজ লেআউটেও আছে, আবার প্যারাগ্রাফটা হচ্ছে আমাদের হোমের মধ্যেও আছে, খেয়াল করছো? সো এখানে তোমাকে যদি প্যারাগ্রাফের কথা বলে, তোমরা প্রথমে হোমেরটার কথা বলবা। মানে যদি দুইটাই থাকে, হোম এবং পেজ লেআউট যদি দুইটাই থাকে, তাহলে তোমরা কোনটা বলবা? হোমেরটা।
আর যদি একটা থাকে তাহলে তো তোমরা ওইটা বলতে পারবা, কোনো অসুবিধা নেই। এবার আসলে আমরা কাজ করে করে দেখাই। প্রথম কথা, আমি এখন লিখে লিখে দেখাচ্ছি, খুব ভালো করে খেয়াল করো। আমি এই যে আমার এখানে দেখো এটা ব্লিঙ্ক করতেছে, তাই না? এটা ব্লিঙ্ক করতেছে মানে আমি আমার কার্সরটা বর্তমানে এখানে আছে, এখানে আমি লিখবো। সো আমি এখানে আমার নাম লিখলাম, ইফতেখার হুসাইন ইমু আমি লিখলাম। আচ্ছা, এই যে আমি আমার নামটা লিখলাম, একটু ভালো করে খেয়াল করো, একেবারে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। এই নামটাকে আমি সিলেক্ট করলাম, হ্যাঁ, নামটাকে আমি সিলেক্ট করলাম। এই যে নামটা, এই নামটাকে এখন আমি বিভিন্ন কাজ করতে চাই। কি কাজ করতে চাই? দেখো কি কি করতে পারি। একেবারে আসো, প্রথমত আসো, এই যে এই ফন্ট, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এখানকার যা যা লাগে তা বলি। প্রথম কথা হচ্ছে ফন্টে গিয়ে এই যে দেখো এই যে ক্যালিব্রি লেখা আছে না, ক্যালিব্রি বডি, এটা হচ্ছে এই ফন্টের নাম। এটা হচ্ছে কি এই ফন্টের নাম। আচ্ছা, এখানে যদি তুমি, এটার নাম হচ্ছে এই যে এরকম অ্যারো চিহ্ন দেখতেছো না, এটার নাম হচ্ছে ড্রপ ডাউন। ড্রপ ডাউন মেনু মানে কি? এটার মধ্যে ক্লিক করলে ডাউনে অনেক জিনিস তুমি দেখতে পারবা। দেখো এগুলো সবগুলো হচ্ছে একটা ফন্ট। খেয়াল করো, এই দেখো আমি এক একটা দিচ্ছি, আমার নামটা অন্যরকম হয়ে যাচ্ছে, তাই না? সো আমি এখান থেকে অনেক ধরনের আছে, তবে তার মধ্যে থেকে যদি আমি তোমাকে বলি, এই টাইমস নিউ রোমান যেটা দেখতেছো, সাধারণত আমাদের বইতে ইংলিশে যে লেখাগুলো থাকে এগুলা টাইমস নিউ রোমানে থাকে, এটা তোমাকে একটু জানতে হবে। এটা হচ্ছে টাইমস নিউ রোমানে থাকে ইংলিশগুলা, আর বাংলাগুলো হচ্ছে আমাদের সোতনিয়াম যেতে থাকে। সো আসো, আমি এখান থেকে যে কোনোটা মনে করো, আমি এই যে এটাই না আল্টাস মিডিয়াম, দেখো আমার লেখাটা অন্যরকম হয়ে গেল, তাই না? আচ্ছা, এবার আমি চিন্তা করলাম এই পাশে 11টা মানে কি? 11টা হচ্ছে ফন্টের সাইজ। এখন আমি চাচ্ছি যে না ভাই, আমার এত ছোট ফন্টে হবে না, আমার আরো বড় লাগবে। তো আমি এখানে ক্লিক করে এই দেখো আমি 14 দিলাম, আর একটু বড় হলো 16 দিলাম, আরো বড় হলো, আমি এটাকে একেবারে আমি এটাকে 36 দিলাম। তাহলে বড় করে ইফতেখার হোসাইন ইমু আসলো। ওকে, তাহলে আমি ফন্টটাকে বড় করলাম। ওকে, আসো, এখানে অনেক অনেক কিছু তোমার লাগবে না, আমি বলবো না, আমি যেগুলো লাগবে শুধু সেগুলো বলবো। আচ্ছা, এবার আসো হচ্ছে একটু খেয়াল করো, এই পুরো জিনিসটাকে আমরা ক্লিক করলাম, একটু ভালো করে খেয়াল করো। এই যে বি, এই বি কথাটার মানে হচ্ছে বোল্ড। এটার নাম কি? বোল্ড। বোল্ড বোল্ড মানে মোটা করা। আমাদের বইতে অনেকগুলো লেখা মোটা থাকে না, মোটা। এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি। মানে তুমি যদি কন্ট্রোল, এই যে আমাদের কিবোর্ডে কন্ট্রোল দিয়ে যদি তুমি বি দাও, কন্ট্রোল প্রেস করে যদি বি দাও, এই যে বোল্ড হয়ে যাবে। আর আমরা যদি এখানে ক্লিক করি তাও বোল্ড হয়ে যাবে। দেখো বর্তমানে দেখো বোল্ড হয়ে গেছে। খেয়াল করছো একটু মোটা হয়েছে। আবার বোল্ডটাকে কেটে দিই, একটু চিকন হইলো। বোল্ডটাকে দিই আর একটু মোটা হইলো। খেয়াল করছো? মানে বোল্ড মানে হচ্ছে একটু মোটা। আচ্ছা, আমি তোমাকে একবারে টাইমস নিউ রোমানে দেখা আমার মনে হচ্ছে ভালো হবে। এই দেখো বোল্ড নাই, বোল্ড। খেয়াল করছো? বোল্ড নাই, বোল্ড। তাহলে বোল্ড মানে কি? মোটা। আচ্ছা, এবার আই। আই মানে হচ্ছে ইটালিক। ইটালিক মানে হচ্ছে আমরা বাঁকা করে লিখি না, ইটালিক। এই দেখো আইতে ক্লিক করব, ইটালিক হয়ে গেছে। আবার ক্লিক করব, চলে আসছে। এই আই যদি করতে হয় এটার জন্য কন্ট্রোল আই, এটা হচ্ছে তার শর্টকাট। এবার আস হচ্ছে এই যে ইউ দেখতেছো না, ইউ মানে হচ্ছে আন্ডারলাইন। আমি চাচ্ছি ইফতেখার হোসেন ইমু লেখাটার ভিতরে আন্ডারলাইন দিব। তাহলে আমি আন্ডারলাইন দিলে, এই যে আন্ডারলাইন দিলাম, পুরোটার উপর আন্ডারলাইন হয়ে গেল। আচ্ছা, এবার তুমি বলতে পারো যে ভাইয়া আমি তো পুরোটা চাই না, আমি শুধুমাত্র এই হোসাইনটাকে ইটালিক করতে চাই। সেটাও আমরা পারবো, এটাকে ইটালিক করলাম। আমি চাচ্ছি যে আমি এই যে ইমু লেখাটা, এই লেখাটাকে আমি আন্ডারলাইন দিব, তাহলে আমি এখানে আন্ডারলাইন দিতে পারলাম। তাহলে আমি এখানে যে কোনো কাজ করতে পারতেছি। আচ্ছা, তাহলে বোল্ড বুঝলাম, ইটালিক বুঝলাম, আন্ডারলাইন বুঝলাম, বাকিগুলো আমাদের এখানে লাগবে না। এবার আমাদের আরেকটা যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের কালার। দেখো এই যে এই জায়গায় একটু ক্লিক করলে দেখবা, এই যে এটা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করো, ক্লিক করলে দেখবে এখানে অনেকগুলো কালার আছে। তুমি এই কালারগুলোর যে কোনো কালার তুমি চাইলে নিতে পারবা। এবং তোমার মনে হচ্ছে ভাইয়া এখানে যে কালারগুলো আছে এগুলো আমার পছন্দ না, আমার পছন্দ আর একটু অন্যরকম। সো আসো, এই যে মোর কালারে যাও, অনেক কালার আছে। তুমি এখান থেকে কাস্টম, এই যে RGB মানে হচ্ছে রেড, গ্রিন আর ব্লু, এখানে তুমি বিভিন্ন পার্সেন্টেজ দিয়ে দিয়ে কালার বানাতে পারবা। হোয়াটএভার, আমরা এখানে যাচ্ছি না, এতটুকু দরকার না, আমার কালার চেঞ্জ করতে হবে। এখন আমি চেঞ্জ করতে চাচ্ছি কী কালার। যেমন মনে করো আমি চাচ্ছি যে হুসাইন যে লেখাটা, এই লেখাটাকে আমি অন্য একটা কালার করব। কি কালার করব? আচ্ছা দেখি, আমি এখান থেকে এটাকে আমি চাচ্ছি এই যে কালারটা করব। দেখো এটা ওই কালার হয়ে গেছে। মজার ব্যাপার তো খালি এটা না, যেমন মনে করো আমি এখান থেকে শুধুমাত্র কে এটাকে আমি কালার করতে চাই, সেটাও পারবো। আমি এটাকে অন্য একটা কালার করলাম, দেখো আমি এটাকে গ্রিন কালার করলাম। এরকম আমরা যে কাউকে কালার করতে পারবো। তাহলে এটা গেল হচ্ছে আমাদের কালার করার কাজ। যদি তুমি কখনো কোনো ফন্টকে কালার করতে চাও, তাহলে আমরা কি দেখলাম? ফন্টের মধ্যে কি কি শিখলাম বলো তো? ফন্টের নাম শিখলাম,
এরপর ফন্টের সাইজ শিখলাম, এরপর আমরা ফন্টকে বোল্ড করা শিখলাম, এরপর ফন্টকে ইটালিক করা শিখলাম, এরপর ফন্টকে আমরা আন্ডারলাইন করা শিখলাম। আচ্ছা, আরও কাজ আছে যেগুলো আমরা করছি না কারণ আমাদের লাগবে না, সোজা কথা। আচ্ছা, এবার আমি একটা কাজ করি, আমি আমার কাজ বাড়ানোর জন্য এই জায়গায় নিচের লাইনে চলে যাই। নিচের লাইনে গিয়ে আমি এখানে একটা কাজ করি, আমি এখানে দেখো লাস্টে এটা যা ছিল এন্টার দেওয়ার পর পরের লাইনে আমরা গেলাম, পরের লাইনে কিন্তু এখানে যা করছো তাই হবে। যেমন মনে করো এখানে কালো ছিল, এখানে কালো উঠবে, এখানে আন্ডারলাইন ছিল, এখানে আন্ডারলাইন ছিল, এখানে আন্ডারলাইন উঠবে। খেয়াল করছো? সো আমি একটা কাজ করি, কি কাজ? আমি চাচ্ছি না আমি নতুন করে আবার লেখা শুরু করতে চাই। এখানে আমি দেখো এই ইউটা আটকে আছে মানে আন্ডারলাইন বাদ দিয়ে দিলাম, বোল্টও বাদ দিয়ে দিলাম। আমি নর্মালি আমি এখানে একটা কাজ করব। সো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি এখানে লিখলাম MBA ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, কমা দিয়ে আমরা সিইউ লিখলাম। আচ্ছা, ভালো কথা। এখন আমার কাছে মনে হচ্ছে যে ভাইয়া এই লাইন এটা এক লাইনে থাকা উচিত, কিন্তু এই লাইনটা 2 লাইনে চলে গেছে। তাহলে কি করতে হবে? লেখা ছোট করতে হবে। ছোট করার জন্য আমি ফন্ট সাইজে গেলাম। দেখো ফন্ট সাইজে গিয়ে আমি এটাকে ছোট কত করব, তুমি চাও যত ইচ্ছা করতে পারো। ইভেন চাইলে তুমি এখানে লিখেও দিতে পারবে এত সাইজ করতে চাই। আমি এই যে এটাকে 28-এ রাখলাম। এরপর আমি তার নিচে আরেকটা লাইন লিখলাম। তো আমি লিখলাম হচ্ছে আমি লিখলাম BSc ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, দিলাম হচ্ছে আমরা আবার কমা দিয়ে লিখলাম চুয়েট। এবার আসো আমি 2টা লাইন লিখলাম। এরকম আমরা অনেক লাইন লিখতে পারি, তাই না? আচ্ছা, ভালো কথা। এবার আমরা আরও কাজ করব। মনে রাখবা অনেকগুলো লাইন যখন একসাথে থাকে, হ্যাঁ, তার নাম হচ্ছে একটা প্যারাগ্রাফ। তো একটা প্যারাগ্রাফের মধ্যে অনেকগুলো কাজ করা যায়। কি কি কাজ করা যায় সেটা আমরা শিখবো। আচ্ছা, আমি তোমাদের বোঝানোর সাথে আরেকটা লাইন অ্যাড করি। তারপর আমি লিখলাম হচ্ছে, এবার আমি আরেকটা লাইন লিখি, হ্যাঁ, লিখলাম HSC ইন সায়েন্স, লিখলাম হচ্ছে চিটাগং কলেজ। এরপর লিখলাম হচ্ছে SSC ইন সায়েন্স, লিখলাম JB হাই স্কুল। আচ্ছা, অনেকগুলো লাইন লিখলাম, হ্যাঁ, এগুলো আমার বিভিন্ন ডেটাগুলো আমরা লিখলাম। এখন আমি একটা কাজ করি, কি কি করতে চাচ্ছি দেখো। এই যে লেখাগুলা, এই পুরোটা মিলে মনে করো একটা প্যারাগ্রাফ। আমি চাচ্ছি আরেকটা লাইন নিচে নামাইলাম, যাও আরেকটা এন্টার দিয়ে আরেকটা গ্যাপ করে দিলাম। ওকে, ফাইন। আমার লেখাটা এখানে একটা লেখা আসলো, এখানে পুরোটা মিলে একটা প্যারাগ্রাফ হলো। আচ্ছা, এখন আমি কি করব দেখো, আমার এখানকার কাজগুলো শেষ, হ্যাঁ, এবার আমি এখানে কাজ করব। এখানে কাজ করার জন্য প্রথম কথা, এই যে আমার এই জায়গায় একটু ভালো করে খেয়াল করো, আমি একটার বেটটা দিব। এই লাইনগুলো দেখো তো, একটার বেটটা আসছে না? আমি চাচ্ছি যে লাইনগুলো এভাবে না আসুক, আমি আমার কাজ করার সুবিধাতে ফন্টটা একটু ছোটো করি, আমি এগুলাকে 22 করে দিলাম। আচ্ছা, এবার দেখো আমি চাচ্ছি এগুলো সবগুলোকে সিলেক্ট করছি। তো আমি চাচ্ছি যে আমার এই জিনিসগুলা সবগুলা বিভিন্ন কাজ করতে। কি কাজ দেখো, এখানে আমাদের এই সেন্টারে আনতে পারি, রাইটে নিতে পারি, মাঝামাঝি আনতে পারি, বামে আনলাম। এগুলো আমাদের নাই সিলেবাসে। আমাদের কী কী আছে দেখো। প্রথম কাজ হচ্ছে এই যে এটার মধ্যে যাও, বুলেট। কি উঠছে? বুলেট। তাহলে বুলেট নিয়ে শিখবো। এখানে ড্রপডাউন মেনে ক্লিক করলে অনেক ধরনের বুলেট আছে। কোন বুলেট দিতে চাও? মনে করো আমি এই বুলেটটা দিতে চাই, হ্যাঁ, ক্লিক করলাম। দেখো প্রত্যেকটার আগে এই বুলেট পয়েন্টটা চলে আসছে। ইভেন মজার ব্যাপার হচ্ছে এরপরে যদি আমি আরেকটা কোন একটা লাইন অ্যাড করতে চাই, তখন কিন্তু আমাদের আবার বুলেট পয়েন্ট চলে আসবে। তাহলে আমরা এটাকে কেটে দিলাম। আচ্ছা, এটার নাম হচ্ছে বুলেট পয়েন্ট। তাহলে বুলেট মানে কি? বুলেট পয়েন্ট মানে হচ্ছে আমি প্রত্যেকটা লাইনের আগায় একটা করে বুলেট দিতে চাই। একটা করে যে বুলেট দিতে চাই, হাইলাইট করতে চাই, এই জিনিসটার জন্য অনেকগুলো ডিজাইন এখানে আছে। এই যে দেখো, কোন ডিজাইন তুমি চাও সেই ডিজাইনটা তুমি দিতে পারবে। আচ্ছা, গেল। এবার তুমি বললে যে না ভাই আমি বুলেট দিতে চাই না, অত আমি এটাকে কেটে দিলাম, চলে গেল। এবার আমি চাইছি না ভাইয়া, আমি চাচ্ছি যে এটা 1 2 3 সিরিয়াল হোক। তো আমি এটাকে আমি সবার আগে 1 2 3 লেখাটা ঝামেলা। সো আমি এখানে এই যে ড্রপডাউন মেনুতে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে অনেক ধরনের অপশান আছে। দেখো কী কী অপশান, যেমন আমি কোনটা দিতে চাও। তুমি কি এভাবে 1 2 3 দিবা, এভাবে 1 দিবা, নাকি ABC দিবা, নাকি রোমান দিবা, তোমার ইচ্ছা। তো আমি 1 2 3 দিতে চাই। দেখো অটোমেটিক হয়ে গেল। ইভেন এরপর লাইন যখন আমরা লিখবো, এন্টার প্রেস করলাম, দেখো
5 নাম্বার অটোমেটিক চলে আসছে, আমাকে কিচ্ছু করা লাগে নাই। সো এটা হচ্ছে আমাদের জেনারেল সিস্টেম। আশা করি এতটুকু বুঝতে পারছি। এই যে আমরা দিচ্ছি, এই যে এগুলোর নাম হচ্ছে নাম্বারিং, মানে আমরা সিরিয়ালি নাম্বারিং করবো। আচ্ছা, ভালো কথা, এই জিনিসটা তোমাদের আছে। আরেকটা জিনিস একটু দেখো, আমি এখন একটা কাজ করতে যাচ্ছি। কি কাজ? দেখো, এই যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের স্পেসিং। কিরকম স্পেস দেখো, আমি চাচ্ছি, এই দেখো না লাইনগুলোর মাঝখানে গ্যাপ, খেয়াল করছো? এই দেখো, আমি এখন বাড়াচ্ছি, দেখো ভালো করে খেয়াল করো, 1.5 দেখছো মাঝখানে স্পেস বাড়তেছে, আরো বাড়লো, আরো বাড়লো। এই দুইটা লাইনের মাঝখানে স্পেস বাড়ানো, এটার নাম হচ্ছে আমাদের লাইন স্পেসিং। তো আমি এখানে লাইন স্পেসিং 1.5 দিলাম। আচ্ছা, তো এটার নাম হচ্ছে কি ভাইয়া? লাইন স্পেসিং। আশা করি আমরা এতটুকু বুঝতে পারলাম। তাহলে আমাদের মোটামুটি হোমের ভিতরে যে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আমরা এখানে করে ফেলেছি। তাহলে এগুলো হচ্ছে আমার হোমের ভিতরে যে যে কাজগুলো করা যায় সবগুলো করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো কোনটার কাজ কি। যেগুলো আমরা দেখাই নাই এগুলোর কাজ তোমাদের নাই। আচ্ছা, এবার আরেকটা কাজ, এই যে দেখো ওইদিকে ওইদিকে, এই দেখো এখানে একটা জিনিস আছে ফাইন্ড। এই ফাইন্ড জিনিসটার মিনিং হচ্ছে কোনো কিছু খুঁজে বের করা। আমার এখানে লেখা খুবই কম, কিন্তু অনেক বিশাল একটা ফাইল আছে, তার মধ্যে কোনো একটা ওয়ার্ডকে খুঁজে বের করতে যাচ্ছে। আমি কেমনে খুঁজে বের করবো? এই দেখো, আমি ফাইন্ডে ক্লিক করলাম। মনে রাখবা, ডাইরেক্ট ক্লিক না করে তুমি যদি কিবোর্ডে Ctrl+F দাও, তাও এটা অটোমেটিক চলে আসবে। এখানে আসলো, এখন তুমি কাকে খুঁজতেছ? তো আমি লিখলাম যে আমি এখানে SCIENCE সায়েন্সকে খুঁজতেছি, দিয়ে আমি এন্টার দিলাম। খেয়াল করো, আমার পুরা ফাইলের মধ্যে যত জায়গায় সায়েন্স আছে সে আমাকে সায়েন্সগুলোকে সিলেক্ট করে দিবে। এটা হচ্ছে আমার সায়েন্সকে খোঁজার নিয়ম। ঠিক আছে? আচ্ছা, এবার আমি এটা কাজ করতেছি, সেটা হচ্ছে এই দেখো রিপ্লেস। একটু গেছিল ফাইন্ড, এবার হচ্ছে রিপ্লেস। মানে আমার এখানে একটা কাজ হলো যে আমি চিন্তা করলাম যে আমি পুরা ফাইলে অনেক কাজ করছি, যত জায়গায় সায়েন্স লিখছি এত জায়গায় আর্টস হওয়ার কথা, যত জায়গায় সায়েন্স করেছি তত জায়গায় কি হওয়ার কথা? আর্টস হওয়ার কথা। তখন কি আমি প্রত্যেকটা সায়েন্স করবো? না, আমরা কি করি দেখো, এই রিপ্লেস, এটার শর্টকাট হচ্ছে Ctrl+H। এই দেখো কাকে রিপ্লেস করব, আমি এখানে এই যে ফাইন্ড হোয়াট, খুঁজে বের করো কাকে, আমি এখানে লিখে দিলাম সায়েন্স। একটু আগে আমি সার্চ মারছিলাম তো, ওই জন্য লেখা উঠতো, তুমি লিখে দিবা সায়েন্স। এখন এই সায়েন্সের জায়গায় তুমি রিপ্লেস উইথ হোয়াট, কি দিয়ে রিপ্লেস করতে চাও? আমি সায়েন্সের জায়গায় আর্টস দিয়ে রিপ্লেস করতে চাই। এখন যদি আমি রিপ্লেস করতে চাই, এই দেখো এই রিপ্লেস অল। ইয়েস, ওকে, খেয়াল করছো? তুমি খেয়াল করলে দেখবা আমার যত জায়গায় সায়েন্স লেখা ছিল সবগুলো কি হয়ে গেছে? আর্টস হয়ে গেছে। এখন আমি আবার একটা কাজ করি, রিপ্লেস। আসলে তো আমার এগুলো তো আর্টস না, এগুলো সায়েন্স। তো আমি এখন তো খুঁজে বের করব, কি খুঁজে বের করব? আমি আর্টস খুঁজে বের করব। এরপর আর্টসের জায়গায় আমরা কি করব? সবগুলো আর্টসের জায়গায় অটোমেটিক লেখা উঠবে সায়েন্স। এরকম যদি 1000টাও থাকে, সে 1000টা কি করে ফেলবে? এই যে রিপ্লেস অল দিলাম, সব রিপ্লেস হয়ে গেল। ইয়েস, আমরা রিপ্লেস করতে চাই। ওকে, আমরা রিপ্লেস করে ফেললাম, বর্তমানে আমাদের আবার সায়েন্স হয়ে গেল। আচ্ছা, এবার এটা খেয়াল করো, এর পরের লাইন একটু দেখো, আমরা এখানে এটা দিতে চাই না। আচ্ছা, এর পরের লাইনে আমি এটা কাজ করতে চাই, সেটা হচ্ছে দেখো আমি লিখতেছি, খেয়াল করছো? আমি এই জায়গায় সায়েন্স বানানটা ইচ্ছে করে ভুল লিখছি। আমি যখন ভুল লিখছি সে এখানে রেড মার্ক করে দিছে, কারণ সে সায়েন্সটাকে জানে। এটাকে আমাদের বলা হয় ভুল চেক করা। তো আমরা এই যে এটা বানান ভুল, আমরা এটা দেখে বুঝতে পারলাম। এবার তুমি বলো যে ভাইয়া আপনার নামার বানানো তো ভুল। আসলে সত্যি কথা হচ্ছে ইফতেখার এই শব্দটার সাথে সে পরিচিত না। আমি চাইলে তাকে সেটিংসে গিয়ে পরিচিত করাই দিতে পারবো, আমি করাই নেই। ওই কারণে সে এটাকে চিনে না, ওই জন্য রেড মার্ক দিল। কিন্তু কমন যে ওয়ার্ডগুলা, এগুলো যদি কোনোটা ভুল হয় সে আমাকে ভুলটা ঠিক করে, মানে ভুলটা ফাইন্ড আউট করে দেয়। কিন্তু আমি যখন এটাকে এই যে সঠিক লিখবো, যেমন দেখো এই যে এখন লাল উঠছে না, আমি ঠিক করে দেখো, এবার SCIENCE, এবার দেখো খেয়াল করছো অটোমেটিক কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে রেড মার্ক আর নাই। এর মানে আমার লেখাটা কি আছে? ঠিক আছে। কথাটা কি বুঝতে পারছি? ওকে, ফাইন। এবার আমরা আসি আর একটু সামনের দিকে যাই, তাহলে আমাদের হোমের কাজগুলো শেষ, যেগুলো আমাদের দরকার। ওকে, আচ্ছা, এবার চলে যাব হচ্ছে আমরা ইনসার্টে। আচ্ছা, ইনসার্টে যে আমরা কি করব? ইনসার্টের মধ্যে কিছু কাজ আছে। দেখো, প্রথম কাজ হচ্ছে টেবিল, খুবই ইম্পর্টেন্ট। ইনসার্টের মধ্যে আমরা টেবিলে যাব। এই টেবিলে যাওয়ার পর দেখো আমি একটা টেবিল বানাতে চাই। আমি কিরকম বানাবো? এইদিকে কয়টা কলাম, এইদিকে কয়টা রো আমি সিলেক্ট করব। তো আমি ধরে নিলাম যে আমি এইদিকে দুটা কলাম বানাবো, আর নিচের দিকে হচ্ছে আমরা মোটামুটি 4টা রো বানাবো। ঠিক আছে? আচ্ছা, বানাইলাম। এটা হচ্ছে একটা নিয়ম। এবার খেয়াল করো, আবার ইনসার্টে গেলাম, টেবিলে গেলাম।
এই যে ইনসার্ট টেবল, এটাতে ক্লিক করি। আমি চাইলে সিলেক্ট করে দিতে পারবো। বলো কলাম কয়টা, এভাবে কলাম কয়টা, আমি বললাম যে আমার কলাম হচ্ছে 2টা। আচ্ছা, এবার বললো যে রো কয়টা, আমি বললাম যে আমার রো হচ্ছে নিচের দিকে রো মনে করো আমি 4টা দিলাম 4টা। এরপর হচ্ছে আমি ওকে দিলাম, ওকে। এবার আমি এখানে কাজ করলাম, এবার আমি এখানে লিখবো। এখন আমি চাইলেই দেখো এখানে যখন এই লাইনটাকে আমি চাইলে ডানে বামে আনতে পারবো। আচ্ছা, আমি এখানে লিখবো, কি লিখবো? ওকে ফাইন, আমি লিখলাম হচ্ছে নেম। এরপরে নিচে আমি লিখলাম হচ্ছে MBA। এরপর আমি লিখলাম হচ্ছে BSc। এরপর আমি লিখলাম হচ্ছে HSC। তো আমি এবার এখানে আমি চাইলে লিখে দিতে পারি। মনে করো আমি এখানে আমার নাম লিখে দিচ্ছি, আমি আমার নাম লিখে দিলাম ইফতেখার। এরপর আমি লিখলাম হচ্ছে এখানে MBA CU। এরপর লিখে দিলাম BSc, আমি লিখলাম হচ্ছে চুয়েট। এরপর হচ্ছে আমি লিখে দিলাম শ্রীরাম কলেজ। তাহলে এই যে একটা বক্স, এভাবে আমরা চাইলে কি করতে পারি? বক্স বানাতে পারি। বক্সে চাইলে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়, আমাদের নাই, ওই জন্য আমরা দেখাচ্ছি না। তো আমার মনে হলো যে বক্সের মধ্যে এই যে এই দিকের নামগুলো দেখো, এগুলোকে আমি চাই যে একটু বোল্ড করে দিতে। তাহলে আমি এই যে হোমে গিয়ে কি করতে পারবো? বোল্ড করে দিতে পারবো। আমি চাই যে এই দিকের নামগুলো একটু ডান দিকে যেগুলো, এগুলোকে একটু ইটালিক করে দিতে পারবো। হ্যাঁ, আমি ইটালিক দিলে ইটালিক হয়ে যাবে। আমি চাচ্ছি এদের কালারটা একটু চেঞ্জ করে দিই। আমি এদেরকে একটু লাল বানাই দিতে পারবো। হ্যাঁ, আচ্ছা। সো আমাদের গেল হচ্ছে কিসের কাজ বলো তো? আমরা ইনসার্টে গিয়ে আমরা টেবলের কাজ শিখে ফেললাম। আচ্ছা, ভালো কথা। এবার আমি এটা কাজ করছি। এবার আমি এর নিচে যাই। আমাদের এখন আর আমাদের এটা দরকার নাই। আমরা এখন নিচে চলে যাই, আমরা নতুন একটা কাজ শিখবো। আমরা টেবিল বানানো শিখে গেলাম। এবার দেখো ইলাস্ট্রেশন। এই ইলাস্ট্রেশন আন্ডারে অনেকগুলো কাজ আছে। এই অনেকগুলো কাজের মধ্যে আসলে আমাদের যা লাগবে, আমাদের প্রথম লাগবে হচ্ছে পিকচার। আমি যদি কোনো পিকচার আনতে চাই, আমি আনতে পারবো। যেমন আমি মনে করো আমার ডেস্কটপে গেলাম, ডেস্কটপ থেকে আমি একটা ছবি রাখছি। কোথায় রাখছি আগে তোমাদেরকে একটু দেখাই। যে আমি আমার ল্যাপটপের স্ক্রিনে যদি যাই, এই দেখো এখানে এই যে লার্ন উইথ ইমু নামে আমি একটা ফোল্ডার করে রাখছি। এই ফোল্ডারের ভিতরে একটা ছবি রাখছি। এই ছবিটা আমি এখন একটা আনবো। হ্যাঁ, সো আমি একটা কাজ করি। এই যে গেলাম, আমি এই যে ইনসার্ট দিয়ে পিকচারে গেলাম, লার্ন উইথ ইমু ফোল্ডারে গেলাম। এই ছবিটা এই যে ক্লিক করার পর ইনসার্ট দিলে ছবিটা ইনসার্ট হয়ে গেছে। এখন আমি চাইলে ছবিটাকে বড় ছোট করতে পারবো। এই দেখো এই ছবিটাকে আমি এভাবে ধরে বড় ছোট করতে পারতেছি, যে আমি ছবিটাকে একটু ছোট করে ফেললাম। আচ্ছা, আমি চাইলে এই ছবিটাকে এই যে সেন্টারে দিতে পারি। আমি এরপর এই ছবির নিচে আমি লিখে দিলাম, কি লিখে দিলাম? আমি লিখে দিলাম হচ্ছে লার্ন উইথ ইমু, লিখে দিলাম। ওকে ফাইন। এবার তাহলে আমরা এভাবে কোনো একটা ছবি চাইলে কি করতে পারবো? আনতে পারবো। হ্যাঁ, কোনো একটা ছবি ইভেন তুমি ডাবল ক্লিক করার পর দেখো, তুমি চাইলে এখানে ছবির এই যে সাইজটা, ওই দেখো এইদিকে এই সাইজটা বলে দিতে পারবে, এইদিকে কত আর এইদিকে কত, সাইজটা লিখে দিতে পারবা। ওকে ফাইন। এটা হচ্ছে ছবির এই যে জেনারেল কাজ, যে একটা ছবি কীভাবে ইনপুট করতে হয়। তাহলে আমরা এবার চলে যাই এর নিচে। আর কোনো কাজ আছে কিনা দেখি। ইনসার্টে যাই ভাইয়া, ইনসার্টে গেলাম। এরপর শেপ, এটা আমরা দেখাবো না। বিভিন্ন ধরনের শেপ আমাদের আনা লাগতে পারে, যদি কখনো আনা লাগে করবো। এটা তোমাদের সিলেবাসের ওই জন্য দেখাচ্ছি না। স্মার্ট আর্ট এটাও দেখাচ্ছি না। তারপর হচ্ছে চার্ট, বিভিন্ন ধরনের চার্ট আমরা চাইলে এখান থেকে আনতে পারবো। হ্যাঁ, আমার মনে হলো আমি এই চার্টটা কোনো একটা চার্ট নিয়ে আসি। মনে করো আমরা এখান থেকে একটা চার্ট নিয়ে আসবো। মনে করো যে কোনো একটা চার্ট, এই যে আমরা চাইলে এখানে একটা চার্ট আনতে পারি। বাট আমাদের এখানে চার্ট আনা লাগবে না, জাস্ট জেনে রাখতে হবে যে চার্ট চাইলে আনা যায়। তো আমরা এই যে এরকম চাইলে চার্টও আনতে পারি। ওকে ফাইন। এবার আসো ইনসার্টে গিয়ে ভাইয়া আমরা আর কি করতেছি? চার্ট স্ক্রিনশট, এটা তোমাদের লাগবে না। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জায়গায় একটা খেয়াল করো। হ্যাঁ, এই জায়গায় একটু খেয়াল করো। আচ্ছা, এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে ইলাস্ট্রেশনের ভিতরে আমার দেখো এখানে কোনো ক্লিপ আর্ট নাই। তোমার বইতে লেখা দেখবা ইলাস্ট্রেশনের ভিতরে ক্লিপ আর্ট আছে। কারণ আমারটা হচ্ছে মাইক্রোসফট 2013-তে এটা বাদ দিয়ে দিয়েছে। কিন্তু তোমাদের বইতে যে 2007 ছিল, 2007-এ এখানে আরেকটা অপশান ছিল, তার নাম হচ্ছে ক্লিপ আর্ট। অতএব পরীক্ষা যদি কখনো আসে, ক্লিপ আর্ট কোথায় থাকে? অবশ্যই ইনসার্টের ভিতরে ইলাস্ট্রেশনের ভিতরে ক্লিপ আর্ট থাকে। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আসা হচ্ছে আমাদের হেডার ফুটার। এই হেডার ফুটারের মধ্যে হেডার মানে কি একটু আমি ক্লিক করে দেখি। এই দেখো, আমি একটু আমার এটাকে ছোট বানাই, আমার ফেসটাকে আমি ছোট বানাই। এই দেখো, এখন এই যে ফেসটা মনে রাখবা, এই ফেজের উপরের দিকের অংশটাকে বলা হয় হেডার, আর নিচের দিকের অংশটাকে বলা হয় ফুটার। তো তুমি যদি এখানে
হেডারে ক্লিক করো, তাহলে দেখো আমি কোনো একটা হেডার দিতে পারবো, যে আমি এই যে হেডার মানে হচ্ছে উপরের অংশটা, এখানে আমি কিছুটা লিখতে পারবো। মজার ব্যাপার কি জানো, তাহলে ভাই আমি তো এমনিও লিখতে পারতাম, এখানে কেন লিখলাম? হ্যাঁ, রিজন হচ্ছে এখানে এক জায়গায় যা লিখবা পুরা ডকুমেন্টে সব জায়গায় সেটা চলে আসবে। যেমন আমি আমার হেডারের এই দিকে আমি এখানে একটা কথা লিখলাম, মডুলাস। এখন আমি যখন আমার এখানে মডুলাস লেখাটা লিখলাম, মজার ব্যাপার হচ্ছে এই মডুলাস এখানে আমি ছোট করে লিখছি, দেখা যাচ্ছে না, এই যে একটু আমরা বড় করলে বোঝা যাবে, দেখো আমি এখানে লিখেছিলাম এই যে মডুলাস। এই মডুলাস লেখাটা আমাদের কি হবে, সব জায়গায় দেখা যাবে, মানে একেবারে প্রত্যেকটা পেজে। তো আমি যদি উপরে না লিখে নিচে লিখতে চাই, তখন তার নাম কি, ফুটার। আচ্ছা, হেডার বুঝলাম, ফুটার বুঝলাম, এবার হচ্ছে ইনসার্টে গিয়ে পেজ নাম্বার। আমাদের এক একটা পেজের নাম্বারিং করার জন্য প্রত্যেকটাতে নাম্বারিং করা লাগে না। তুমি একটা জিনিস খেয়াল করবা, এই পেজ নাম্বারে গিয়ে আমি পেজ নাম্বারটা কোথায় দিতে চাই, মনে করো আমি পেজের বটমে দিতে চাই, বটমে কোথায়, মাঝখানে দিতে চাই, ক্লিক করলাম, এই দেখো খেয়াল করে দেখো, এই 1 নাম্বার 2 নাম্বার, দেখো তো এই যে এরপরে পেজ 3 নাম্বার, এভাবে পেজের নাম্বারগুলো হয়ে যাচ্ছে। এর মানে নাম্বারিংগুলো আমাদের অটোমেটিক হচ্ছে, এটাকে আমাকে আর কিছু করা লাগছে না। আই থিঙ্ক এতটুকু তোমাদের ক্লিয়ার। আচ্ছা, এবার আসা হচ্ছে তাহলে ইনসার্টের মধ্যে আমরা কি কি দেখলাম ভাইয়া, এই যে টেবলের ভিতরে টেবল দেখলাম, ইলাস্ট্রেশনের ভিতরে পিকচার লাগবে দেখলাম, আর এরপরে আমাদের হেডার অ্যান্ড ফুটারের ভিতরে হেডার লাগবে, ফুটার লাগবে, পেজ নাম্বার লাগবে, লিখলাম। এবার আসা হচ্ছে ওয়ার্ড আর্ট। এই ওয়ার্ড আর্ট জিনিসটা কি একটু খেয়াল করো, এই টেক্সটের আন্ডারে ওয়ার্ড আর্ট, এই ওয়ার্ড আর্টটা আমাদের লাগবে। ওয়ার্ড আর্টটা হচ্ছে যদি আমরা কখনো আর্ট করে লিখতে চাই, মানে আমি এমনভাবে লিখতে চাই একবার আর্ট করেই, দেখো ওয়ার্ড আর্টের ভিতরে গেলাম, আমি এখান থেকে এটা চয়েস করি, এই মনে করো আমি এটা চয়েস করলাম। এবার তুমি এখানে লিখো, আমি এখানে লিখলাম হচ্ছে, আমি এই জায়গায় লিখলাম, হ্যাঁ এই জায়গায় আমি লিখলাম হচ্ছে খুব মজা লাগছে। তাহলে এই যে আমি লিখলাম খুব মজা লাগছে, দেখছো জিনিসটা কত সুন্দর একটা মানে আর্ট হয়ে গেল। হ্যাঁ, তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে আমাদের আর্ট। তাহলে আই থিঙ্ক তোমরা এটাও বুঝতে পারলা। তাহলে আমরা Ctrl+S দিয়ে সেভ করে রাখলাম, এগুলো সবগুলো সেভ হয়ে গেল। আই থিঙ্ক এতটুকু তোমাদের ক্লিয়ার। দেখো আমি সুন্দর একটা জিনিস বানিয়ে ফেললাম, যে আমরা কত কিছু কাজ এখানে করলাম। তারপর হচ্ছে তাহলে আমরা ইনসার্টে গেলাম, এগুলো বুঝলাম, ইনসার্টে কোনো কিছু দরকার নাই। এবার আসা হচ্ছে আমাদের ডিজাইন। ডিজাইনেও তোমাদের তেমন কোনো কিছু দরকার নেই, জাস্ট আমি একটু করে বলি। এই ডিজাইনের মধ্যে হচ্ছে এই যে দেখো ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্ক মানে কি বুঝছো, পেজের একবারে ব্যাকগ্রাউন্ডে এরকম একটা মার্ক করা থাকবে, এটা নাম ওয়াটারমার্ক। যা জেনে রাখো। ফেস কালার, এই কালার দিয়ে আমি চাইলে ফেজের একটা কালার করতে পারি। যেমন মনে করো আমি আমার ফেসটাকে এই কালার করতে চাই, তাহলে দেখো ফেস কালার হয়ে গেল, সবগুলো ফেজ এই কালার হয়ে গেল। এটা হচ্ছে ফেস কালার। আচ্ছা বুঝলাম। তারপর হচ্ছে ফেস বর্ডার। বর্ডার মানে হচ্ছে চারদিকে একটা বর্ডার দেওয়া। যেমন মনে করো আমি আমাদের ফেজে এই যে এরকম একটা সুন্দর বর্ডার দিতে চাই চারদিকে, এই যে দেখো চারদিকে সুন্দর একটা বর্ডার হয়ে গেছে। এই যে বর্ডারের কাজ হচ্ছে, ফেস বর্ডারের কাজ হচ্ছে বর্ডার দেওয়া। এবার আসে ফেজ লেআউট, খুবই গুরুত্বপূর্ণ। ফেজ লেআউটের ভিতরে তোমার কি কি আছে দেখো। প্রথমত মার্জিন। মার্জিন মানে একটা ফেজের চারপাশে আমরা মার্জিন করি, সেই মার্জিনটা আমরা এখানে করতে পারবো। এখানে তুমি চলে যাবো হচ্ছে কাস্টম মার্জিনে। কাস্টম মার্জিনে গিয়ে তুমি ইচ্ছা মতো করতে পারবা। কিরকম, তুমি টপে কতটুকু জায়গা রাখবা, লেফটে কতটুকু, তারপর হচ্ছে আমাদের বটমে কতটুকু, রাইটে কতটুকু, এগুলো তুমি সিলেক্ট করে দিতে পারবা মার্জিনটা কেমন হবে। হ্যাঁ, আচ্ছা। এরপর আসা হচ্ছে ওরিয়েন্টেশন আমাদের লাগবে না। সাইজ, পেজের সাইজ কেমন হবে। নর্মালি আমাদের পেজের সাইজ হচ্ছে A4 লেটার। হ্যাঁ, তারপর হচ্ছে কলাম, এটা আমাদের লাগবে না। আর আমাদের তেমন কোনো কিছু এখানে লাগছে না। আই থিঙ্ক এতটুকু তোমরা বুঝতে পারছো। এর মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ডে তোমাদের কাজ শেষ। তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শিখে ফেলেছি না? খুবই সহজ, তাই না? আচ্ছা, সো আমরা একটু পরে আবার হালকা ওভারভিউ করব। এবার আমরা চলে যাব হচ্ছে তোমাদের মাইক্রোসফট ওয়ার্ডে। তাহলে দেখো এভাবে আমরা সুন্দর সুন্দর বই বানাইতে পারবো, সুন্দর সুন্দর অনেক কিছু টাইপ করতে পারবো মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে। হ্যাঁ, আমরা একটু পরে আবার বলবো, আমি ক্লাসে এতবার বলবো যে তোমার মুখস্থ হয়ে যাবে, টেনশনের কিছু নাই। পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে সেটাও আমরা বলে দিব। এবার আসা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের কাজ শিখি। একটু করে আমরা এক্সেলের কাজ শিখবো। সো আমি আবার এটা কাজ করি। আমি এখানে সার্চ মারি, সার্চ মেরে আমরা আমাদের এক্সেল, আমি সার্চ মারলাম, ওই এক্সেলটা চলে আসলো। হ্যাঁ, এখন আমি এক্সেলে কাজ করব। এই এক্সেলের কাজ যখন আমরা করব, এটাও খুব ভালো করে দেখতে হবে। এই যে ব্ল্যাঙ্কেটটা যাব, তো এখানে আসলে এক্সেলের কাজের মধ্যে তোমাদেরকে আসলে আমরা যা শেখাবো, এখানে অনেক কিছু করা যায়, অনেক আর্ট করা যায়, সেগুলো এখানে না, জাস্ট সিম্পল ক্যালকুলেশন এখানে লাগবে। সো প্রথমত আমি তোমাদেরকে দেখাই এখানে কি কি আছে, একটু ভালো করে খেয়াল করো। আগের মতো ফাইল আছে, হোম আছে, ইনসার্ট আছে, পেজ লেআউট, মানে এখানে অনেকগুলা কিছু চেঞ্জ আছে। সো ওই কাজগুলো আমরা এখানে আর দেখাবো না।
এখানে আসলে তোমাদের সিলেবাসে ওগুলো নাই, তোমাদের সিলেবাসে যেটা আছে এখানে হিসাব নিকাশ। তো আমি একটা কাজ করবো, হ্যাঁ, এখন হিসাব নিকাশ তোমাদের করে দেখাবো। সো কিরকম হিসাব নিকাশ করে দেখাচ্ছে একটু খেয়াল করো। প্রথমত আসো, এখানে তুমি একটু খেয়াল করলে দেখবা, একটু বড় করে দিই তাহলে সুবিধা হবে। আচ্ছা, খেয়াল করলে দেখবা এই দিকে একটা ABCDFGH এভাবে লেখা আছে, আর এইদিকে 1 2 3 4 এগুলো লেখা আছে। এগুলো হচ্ছে এক একটা কলাম, হ্যাঁ, কলামগুলো অটোমেটিক জেনারেট করা হিসাবে সুবিধার্থে। সো আমরা এটা একটা কলাম, এটা একটা কলাম, এটার নাম কি A, এটার নাম B, এটার নাম C, আর এগুলো কি সারি, সারিগুলোর নাম কি 1 2 3 এভাবে যাবে। এখন ও কিভাবে চিনে, ও যেভাবে চিনে খেয়াল করো, এই যে এই প্রত্যেকটা ঘর দেখতে পাচ্ছ না, প্রত্যেকটা ঘরকে বলা হয় এক একটা সেল, কি বলা হয়, সেল বলা হয়। তাহলে সেলটা আমরা কিভাবে চিনবো, একটা সেল মানে হচ্ছে সে নির্দিষ্ট কলামের নির্দিষ্ট সারিতে আছে। যেমন ও কোথায় আছে, ও কলাম আছে সি কলামে, সারি আছে 3 নম্বর সারিতে। এখন এটার নাম কি হবে বলতো, তাহলে বলতো এটার নাম C3। এই দেখো এখানে লেখা উঠছে C3। মজার ব্যাপার দেখো, আমি যদি এখানে ক্লিক করি এটার নাম তোমরা বলো কি হবে, C4। এই দেখো এখানে C4 উঠছে। আচ্ছা বলো তো এখানে ক্লিক করলে কি নাম হবে বলো তো, এটার নাম E, এদিকে 4, E4, দেখছো উঠে গেছে। তাহলে আমরা এগুলোর নাম জেনে গেলাম, তাই না? আচ্ছা, এখন আমরা চাচ্ছি একটা হিসাব নিকাশ করব। সো আমি একটা হিসাব নিকাশ কিভাবে করবো একটু খেয়াল করো। আমরা কি হিসাব নিকাশ করব সেটা আমরা একটু করে দেখি। সর্বপ্রথম আমি চাচ্ছি যে তোমাদের মনে করো আমাদের ক্লাসে 3 জন স্টুডেন্ট আছে, সেই 3 জন স্টুডেন্ট আইসিটিতে কেমন মার্কস পেল সেটা আমরা একটু আলোচনা করব। হ্যাঁ, সো আমরা একটু লিখি। উপরে আমি এখানে লিখলাম হচ্ছে, মনে করো আমি এই জায়গায় থেকে শুরু করলাম, এখানে নাম দিলাম, যে কোনো জায়গা থেকে শুরু করা যায়। আচ্ছা, আমি এখান থেকে শুরু না করে এখান থেকে শুরু করি তোমাদের দেখানোর সুবিধার্থে। সো আমি যে কোনো জায়গা থেকে কাজ শুরু করা যায়। আমি এখানে নাম দিলাম হচ্ছে স্টুডেন্টের নেম দিলাম, ওকে। আচ্ছা, ডান দিকে আমরা দিলাম হচ্ছে তার নাম্বার, বা নাম্বার না মার্কস লিখি, তার মার্কস, সে কত নাম্বার ফেলো, হ্যাঁ, সে কত নাম্বার ফেলো আমরা সেটা লিখলাম, ওকে। আচ্ছা, এখন আমরা এখানে অ্যাড করে দিই, যে মনে করো যেমন এই যে এখানে, আচ্ছা মার্কসটা আমরা এটা না দিই, আমরা দিই হচ্ছে এটা আইসিটি দিলাম স্যার, এরপর দিলাম হচ্ছে বাংলা, এরপর দিলাম হচ্ছে ইংলিশ, হ্যাঁ 3টা সাবজেক্ট দিলাম, ওকে। নেম দিলাম, আমার নেম হচ্ছে মনে করো সাদমান, নেম হচ্ছে আমাদের আরাফ, আমাদের নেম দিলাম হচ্ছে তোমার মনে করো সালেহা, ওকে। 3 জন আমাদের স্টুডেন্ট আছে, নাম হচ্ছে সাদমান, আরাফ অ্যান্ড সালেহা। তো আমি এখানে মার্কসগুলো দিচ্ছি, দেখো আইসিটি, হ্যাঁ, আইসিটিতে সে কত নাম্বার পাইলো, ধরে নিলাম ও আইসিটিতে 20 পাইছে, এরপরে নিচেরটা পাইছে আইসিটিতে হচ্ছে মনে করো 21 পেয়েছে, এরপরে যে সে হচ্ছে আইসিটিতে 15 পেয়েছে, এরপরে বাংলা, বাংলাতে মনে করো ও কত পাইছে, বাংলাতে ও পাইছে হচ্ছে মনে করো 80, ও পাইছে হচ্ছে বাংলাতে মনে করো 81, ও পাইলে হচ্ছে বাংলাতে মনে করো 85। ইংলিশ, ইংলিশে যদি আমরা চিন্তা করি, ও হচ্ছে ইংলিশে মনে করো 72 পেলো, ও হচ্ছে ইংলিশে এই যে মনে করো 90 পেলো, ও হচ্ছে ইংলিশে 91 পেলো, ঠিক আছে। আচ্ছা, এবার আমি চাচ্ছি, কি চাচ্ছি খেয়াল করো, আমি চাচ্ছি মনোযোগ দিয়ে খেয়াল করো, এই সাদমান সে আইসিটিতে 20 পেলো, বাংলায় 80 পেলো, ইংরেজিতে 72 পেলো, আর কথা হচ্ছে এই 3টা সাবজেক্ট মিলে সে টোটাল কত পেলো। সো আমি এখানে একটা ঘর, এই ঘরে আমি লিখলাম টোটাল, এই ঘরে আমি লিখলাম হচ্ছে টোটাল। তাহলে টোটাল সে কত নাম্বার পেলো, এই সে টোটাল কত নাম্বার পেলো সেগুলো আমি এখানে জানতে চাচ্ছি। তো জানতে চাইলে মনে রাখবা আমাকে কি করতে হবে, এই 3 জনকে যোগ করতে হবে। সো আমি কিভাবে যোগ করবো একটু খেয়াল করো, আমি কিভাবে যোগ করব একটু ভালো করে খেয়াল করি। আচ্ছা, যোগ করার নিয়মটা কি, যোগ করার জন্য হচ্ছে আমাদের বিভিন্ন নিয়ম আছে, আমি সবগুলো নিয়ম তোমাকে দেখা দিচ্ছি একটার পর একটা। প্রথমত আসো, আমরা যোগ করার জন্য কি করতে পারি, এটা প্লাস এটা প্লাস এটা। মনে রাখবা এক্সেলে কোনো ইকুয়েশন লেখার জন্য সর্বপ্রথম ওই বক্সের ভিতর তোমাকে ইকুয়াল সাইন দিতে হবে। যদি আমি ইকুয়াল না দিই তাহলে ইকুয়েশন কাজ করবে না, ইকুয়াল দেওয়াটা বাধ্যতামূলক। এবার আমি কি করবো দেখো, ইকুয়াল দিয়ে কাকে কি করতে যাচ্ছি, এটা ক্লিক করলাম, উঠে গেছে। এবার প্লাস চিহ্ন, আচ্ছা এবার আমি এটা দিলাম, ওকে। এবার আবার প্লাস চিহ্ন, এবার আমি এটা দিলাম, এই যে এটা দিলাম, শেষ এই 3টা। এবার আমার তো আর নাই, নাই মানে হচ্ছে এন্টার দিব, এন্টার দিলে চলে আসছে 172, আমাকে যোগ করা লাগে নাই। মজার ব্যাপার কি দেখো, এখানে কর্নারে ধরে যদি আমি টান মারি, হ্যাঁ, সবার জন্য ইকুয়েশন চলে আসবে। মানে এই দেখো আমি কি এখানে কিছু লিখছি, লিখি নেই, ক্লিক করে দেখি, এই দেখো অটোমেটিক লেখা হয়ে গেছে।
এটা হচ্ছে আমাদের এক্সেলের মজার কাজ। যেমন এক্সেলে আরও কিছু সুবিধা আছে জেনারেটিভ। মনে করো আমি এখানে লিখলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, অটোমেটিক জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ চলে আসবে। একটা ডেট লিখলে অন্যগুলো চলে আসবে। সো অনেক কাজ আছে, আমরা সেগুলো শেখাচ্ছি না, আমরা শিখলাম হচ্ছে যোগ। এই যে আমরা যোগ করলাম, আমি এখানে টোটাল না লিখে আমি লিখে হচ্ছে সাম। হ্যাঁ, আমার আরও সুবিধা হবে, কারণ আমি আরও অনেকগুলো কাজ করব। তো আমি একটু এগুলোকে ছোটো করে দিই আমার জায়গা। ওকে ফাইন, তোমাদের এই কাজগুলো জানার দরকার নেই, কাজ জানলে তো অনেক জান। এই সাম, এটা হচ্ছে আমাদের সাম, এটাকে নাম দিলাম হচ্ছে সাম 1। হ্যাঁ, সামের আমাদের 1 নাম্বার প্রসেসটা আমরা দেখাইলাম। আচ্ছা, এবার আসো সাম করার 2 নাম্বার প্রসেস, সাম 2, 2 নাম্বার প্রসেস। আমি চাইলে কি করতে পারতাম, দেখো এই যোগ করার জন্য ডিরেক্ট সাম নামে একটা আমাদের টার্ম আছে, ওটা ইউজ করতে পারে। ইকুয়াল, ইকুয়াল দিয়ে লিখলাম আমি SUM। মনে রাখবা এই SUM মানে হচ্ছে আমাদের সাম। হ্যাঁ, সাম দিয়ে কি করতে হয়, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, দিলাম। এবার তুমি কাকে কাকে সাম করবা, তো আমি চাচ্ছি এখান থেকে এই 3 জনকে, এই দেখো এখান থেকে শুরু করে আমি সিলেক্ট করে 3টা সিলেক্ট করলাম। হ্যাঁ, এরপর থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, দেখো আবার সাম হয়ে গেছে। তাহলে আমি সাম করতে পারি নর্মালি ভেঙে ভেঙে, আবার আমি সাম কমান্ডটা ব্যবহার করে করতে পারি। তবে এই কমান্ডটা কখন আমরা ব্যবহার করব, যখন আমরা অনেকগুলোকে আমরা চাইলে এই যে কাকে কাকে যোগ করবো সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, এই যে একটা জিনিস খেয়াল করছো, আমি এটার দিকে একটু তাকাও, এটার ইকুয়েশনটা হচ্ছে এটা E4, এরপরে কোলন দিয়ে আসছে হচ্ছে G4। E4 মানে কি, দেখো E4 মানে হচ্ছে এটা, G4 মানে হচ্ছে এটা। তাহলে E4 কোলন G4 মানে কি, এটার মিনিং হচ্ছে E4 থেকে শুরু করে G4 পর্যন্ত, মানে এখান থেকে এই পর্যন্ত পুরোটা। যদি কখনো এরকম কোলন দেওয়া থাকে, এর মানে হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কি করেছি, সাম করেছি। আচ্ছা, আমরা চাইলে সবগুলোকে আমরা সাম করে দিতে পারি। এই টেনে দিলাম, সবগুলো সাম হয়ে গেল। ওকে, বুঝছি। এবার আমি চাচ্ছি যে ভাইয়া আমি আর সাম করব না, এবার আমি প্রোডাক্ট করব। এই যে আমরা যোগ না করে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে ওই যে যোগের জায়গায় বিয়োগ চিহ্ন দিয়ে তুমি করতে পারবা, সেম জাস্ট আমরা প্লাস দিছি না, প্লাসের জায়গায় মাইনাস। আচ্ছা, এখন আমরা করবো হচ্ছে প্রোডাক্ট গুণ। সো আমরা এখন প্রোডাক্ট করব, প্রোডাক্ট 1। প্রোডাক্ট করার 1 নাম্বার সিস্টেম, আমি কাকে কাকে প্রোডাক্ট করতে চাই। আমি আসলে আমাদের একটা কাজ করে আমাদের সুবিধার জন্য এগুলোকে আমি একটু কালার করে ফেলি, এখানেও তুমি চাইলে করতে পারবা, কালার করে ফেলি। এই যে এগুলোকে আমি যোগ করব। হ্যাঁ, আমি এই 3টাকে গুণ করব। আমার মনে করো দরকার হচ্ছে গুণ করব, তো কেমনে গুণ করব, ইকুয়াল। প্রথমে ইকুয়াল দিতে হবে ইকুয়েশনের জন্য, কাকে কাকে, এটাকে তার সাথে গুণ দিব, ইনটু। আচ্ছা, ইনটু দেওয়ার জন্য এই চিহ্নটা দিতে হয়, এটাকে বলা হয় স্টেরিস্ক। এরপর হচ্ছে এর পরেরটা ইনটু, ইনটু এর পরেরটা, এর পরেরটা হচ্ছে এটা। এবার আমরা এন্টার দিই, এই দেখো এই 3টার গুণফল চলে আসছে। এবার আমি টান দিলে, আমি যদি এখানে টান দিই, সবগুলা গুণ হয়ে যাবে। আচ্ছা, গেল ভাইয়া আমাদের মোটামুটি এতটুকু আমরা বুঝলাম। এবার একটু সামনের দিকে যাই, আমি প্রোডাক্টের আরেকটা নিয়ম দেখাই তোমাকে। প্রোডাক্ট 2, 2 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়ম হচ্ছে ডাইরেক্ট প্রোডাক্ট কমান্ড ব্যবহার করে আমরা ইকুয়াল দিয়ে প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট কমান্ডটা ব্যবহার করলাম। এরপর আগের মতো ফার্স্ট ব্র্যাকেট দিব, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এদেরকে গুণ করতে চাই, প্রোডাক্ট করতে চাই, দিলাম। থার্ড ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, E4 থেকে G4 পর্যন্ত প্রোডাক্ট করব, এন্টার। দেখো আমার আবার প্রোডাক্ট হয়ে গেল। এভাবে একইভাবে আমরা সবগুলোকে প্রোডাক্ট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটা কাজ করি, এবার আমি ডিভাইড করব, মানে ভাগ করব। এবার আমি ডিভাইড করব, স্যার দেখো ডিভাইড। এখন কাকে কি দ্বারা ডিভাইড করবো আগে আমি সিদ্ধান্ত নিই। আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি সাম, এই যে প্রোডাক্ট 1কে সাম 2 দ্বারা ভাগ করব, মানে প্রোডাক্ট 1 ডিভাইডেড বাই সাম 2। তাহলে আমি এটা কাজ করি, ইকুয়াল, ইকুয়াল দিয়ে কাকে কাকে ভাগ করব, প্রোডাক্ট 1কে। এটা ভাগ, ভাগ চিহ্ন আমাদের দেওয়া যায় না, ভাগ চিহ্নের বদলে আমাদের এই চিহ্নটা দিতে হয়। এটার মিনিং হচ্ছে ভাগ। এরপর কি দ্বারা ভাগ করব, এটা দ্বারা ভাগ করবো, সরি ইকুয়াল, আমরা এটা দিলাম, এরপরে এটা দিলাম, এন্টার, ভাগ হয়ে গেল। একটা মজার ব্যাপার খেয়াল করো, এই জায়গায় এটা দিয়ে খেয়াল করো, এই জায়গায় যে আমরা লাইনটা দিলাম এটা এভাবে দিতে হবে। আমি ভুলে প্রথমে এভাবে দিয়ে দিয়েছি, তখন কিন্তু কাজ করে নাই।
এভাবে দিতে হবে। আমাদের দুইটা লাইন আছে, একটা হচ্ছে এভাবে আর একটা এভাবে। তুমি এভাবে দিতে হবে, পরীক্ষার হলে আমি এটা খেয়াল করি না, ভাগ করার জন্য এটা। সো আমি এটাকে ভাগ করলে কত পাবো? স্যার যা পাবো এখানে লেখা আছে, একইভাবে বাকিদেরকে আমি কি করতে পারবো? ভাগ করতে পারবো। এবার আসো, আমি চাচ্ছি কি, এবার হচ্ছে পার্সেন্ট, এখানে পার্সেন্ট, কার পার্সেন্ট বের করব? আমি চাচ্ছি এই প্রোডাক্টটা সামের কত পার্সেন্ট। তো আমি দেখি ইকুয়ালস টু, মানে এই আমরা সরি ওটা না, আমরা বের করতেছি প্রোডাক্ট এর 172%, মানে সাম পার্সেন্ট। তাহলে আমি এটা কাজ করি, ইকুয়াল দিলাম, এই যে প্রোডাক্ট দিলাম ইনটু ইনটু প্রোডাক্ট ইনটু কত পার্সেন্ট? মনে করো 172%, মানে প্রোডাক্ট এর 172 এটা দিলাম পার্সেন্ট, অটোমেটিক পার্সেন্ট হয়ে যাবে এটা কত। সো এটা কত পার্সেন্ট সেটা আমরা পেয়ে গেলাম। এভাবে আমরা যে কোনো পার্সেন্ট বের করতে পারবো। তো তোমাদের সিলেবাসে আসলে সত্যি কথা হচ্ছে এতটুকুই ছিল, যার কারণে আমরা এর থেকে বেশি জিনিস আর আলোচনা করছি না। আর এখানে সেভ করার যে সিস্টেমগুলো, সেভ করার সিস্টেমগুলো হচ্ছে আমাদের আগের মতোই। তো আমি এখানে আর কথা বলছি না, আমি এটা সেভ করছি না, আমি সেভ না করে এটাকে ডোন্ট সেভ দিয়ে রেখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ওভারঅল নিয়মটা, এখানে আর তেমন কোনো কিছু লাগবে না। এবার স্যার আমরা চলে আসি আমাদের আগের জায়গায়, যে আমরা একটু ভালো করে খেয়াল করি। এখন তোমাদের একেবারে ফিনিশিং টাচ, সবাই একটু খেয়াল করো। পুরো অধ্যায়টাকে ইনশাল্লাহ তোমাদের মাথায় এখন আমরা ঢুকিয়ে দিব, একটু খেয়াল করো। এখন আমরা একটার পর একটা পাবো, পুরো অধ্যায়টাকে মাথার ভিতরে ঢুকিয়ে দিব, খেয়াল করো। সো আমরা আসি আমাদের এই অধ্যায়ের ভিতর, কি বললাম, তাহলে আমরা আসি মাইক্রোসফটের অনেকগুলো সফটওয়্যার আছে, 3টা সফটওয়্যার নিয়ে আমরা কাজ করব, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। পরের অধ্যায়ে পাওয়ার পয়েন্ট, এই অধ্যায়ে এই দুইটা। এটার কাজ কি? বিভিন্ন ধরনের লেখালেখি, এটার কাজ কি? বিভিন্ন ধরনের হিসাব নিকাশ, আর এটা কাজ হচ্ছে প্রেজেন্টেশন। এবার আসো আমি একটু রিভিউ করি। আমাদের যে ইন্টারফেসটা ছিল, এই ইন্টারফেসে আমরা যদি প্রথমে ক্লিক করি, এই প্রথমে আমার এরকম আসবে, এরকম একটা ইন্টারফেস। এই ইন্টারফেসে এখানে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, অনেকগুলো জিনিস থাকবে। আচ্ছা কি কি থাকবে আমি একটু বড় করে দিলাম, এই স্লাইডটা আমি লিঙ্কে দিয়ে দিব, হ্যাঁ ডেসক্রিপশনে দিয়ে দিব। এবার আসো হচ্ছে ফাইল। এই ফাইলে যদি আমরা ক্লিক করি, ফাইলে ক্লিক করলে কি আসবে? ফাইলে ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, যার মধ্যে ইনফো, নিও, ওপেন, সেভ অনেক কিছু লেখা আছে, কোনটার কাজকে আমরা জানি। এরপর আমরা আসি হচ্ছে হোম। হোমের আন্ডারে এরা আছে, এদেরকে আমি একটু বড় করে এখানে দেখাইছি। দেখো এই হোমের আন্ডারে কে কে আছে, দেখো হোমের আন্ডারে এই যে এখানে ক্লিপবোর্ড আছে, ফন্ট আছে, প্যারাগ্রাফ আছে, যা লাগবে না তা দেখায়নি। আবার ফন্টের ভিতরে আরও অনেকগুলো আছে, কি কি এখানে সব দেখতে পাচ্ছ। এরপর আসা হচ্ছে আমাদের এই যে, তোমাদের অনেকের কম্পিউটার নাও থাকতে পারে, ওই কারণে আমি এটা পিডিএফ বানিয়ে দিচ্ছি, যাতে করে কম্পিউটার থেকে আমি স্ক্রিনশট নিয়ে এগুলো করছি। এরপর আসা হচ্ছে আমরা হোমের ইনসার্টে গেলাম। ইনসার্টে গেলে কি পাচ্ছি দেখো, ইনসার্টের মধ্যে পেজ আছে, টেবল আছে। পেজ আমাদের লাগবে না, টেবল লাগবে, ইলাস্ট্রেশন লাগবে। একটা কথা বলেছিলাম, ইলাস্ট্রেশনের ভিতরে আমাদের এখানে নতুন ভার্সনে ক্লিপ আর্টটা নেই, কিন্তু আমাদের ক্লিপ আর্টটা পুরাতন ভার্সনে আছে। সো পরীক্ষার জন্য তোমাদেরকে পুরাতন ভার্সনে ক্লিপ আর্টটা মাথায় রাখতে হবে ইলাস্ট্রেশনের মধ্যে। এরপর আসা হচ্ছে আমাদের, এরপর আমরা দেখলাম হচ্ছে কোথায়, আমরা এই যে ওই মানে আমাদের এর আগে যেটা ছিল, দেখো এই যে এর আগের পেজে এখানে এতটুকু দেখলাম। ওর ডান দিকের যে জিনিসগুলো, ওগুলো আমরা এখানে বড় করে জুম করে দেখা দিচ্ছি, যে আমাদের ডান দিকে যে জিনিসগুলো ছিল ওই জিনিসগুলো আমরা এখানে জুম করে দেখা দিচ্ছি, যে হেডার অ্যান্ড ফুটারে কী কী করতে হবে, তারপর হচ্ছে কোনটা কোথায় একটু মনে রাখতে হবে, যে ইনসার্টের ভিতর কী কী আছে, ডিজাইনের ভিতর কী কী আছে এগুলো মনে রাখতে হবে। ডিজাইনের ভিতর আমাদের এই যে ওয়াটারমার্ক, ফেস কালার, ফেস বর্ডার, ওকে ফাইন, আর বেশি লাগবে না। এরপর হচ্ছে তোমার ফেস লেআউট, ফেস লেআউটের ভিতরে মার্জিন আছে, তারপর হচ্ছে অন্যগুলো লাগবে না। ফেস সেটআপের ভিতর এগুলো আছে, এর মধ্যে তোমার মার্জিন লাগবে, সাইজ লাগবে, সাইজ আমরা A4 রাখি সাধারণত। আর প্যারাগ্রাফের স্পেসিং যেগুলো, এটা তোমাদের লাগবে না, ওই যে আগের প্যারাগ্রাফটা শিখলে হয়ে যাবে। সো মোটামুটি এতটুকুই। আর এটা হচ্ছে আমার একটা এক্সেলের স্প্রেডশিট, যে এই এক্সেলের ভিতর কী কী আছে আমার এখানে সব দেওয়া আছে। তবে তোমরা বলতে পারো যে ভাই অনেক কিছু তো দেখার নাই, দেখাইনি, তোমার সিলেবাসে নাই, তোমার সিলেবাস যা আছে তা দেখালাম। একটা এক্সেলের ইন্টারফেস দেখতে এরকম হয়, কোনটার মিনিং কি আমরা একটু জুম করে এখানে দেখালাম, যে ভিতরে কী কী আছে, যদিও এগুলো আমাদের খুব একটা লাগবে না। তারপর হচ্ছে এই যে এই যেমন এই সেলটা, এই সেলের নাম কি, এদিকে V, এদিকে 4, এটার নাম হচ্ছে B4। এবার আসো আমরা তোমাদেরকে তোমাদের বইতে যা যা পড়েছ সেগুলো একটু বলে দিই, আমরা খুব দ্রুত সামনের দিকে আগাবো। হ্যাঁ দেখো, বই একটু পড়বা, এতক্ষণ আমি তোমাকে পুরো অধ্যায়টা বুঝাইলাম। এবার আমরা দেখবো হচ্ছে আমরা যে বুঝলাম এতক্ষণ, এগুলো আসলে বইতে কি পরিমাণ, বইতে কি আছে এবং বইয়ের লেখাগুলো আমরা পারবো কিনা একটু দেখো। সো বইতে আমাদের প্রথমে তো এখানে অর্ধেক কী শিখবে এগুলো লেখা আছে, যে কোনটা। এই যে একটা গুরুত্বপূর্ণ কথা বলে, অনেকে বলবো ভাইয়া এখন তো MCQর সাথে শর্ট কোয়েশ্চেনও আসে, শর্ট কোয়েশ্চেনগুলো কোত্থেকে আসবে? এই যে সিম্পল, এই অধ্যায় শেষে আমরা কী কী শিখবো, এগুলো শিখবো। এই অধ্যায় শেষ করার পর এগুলো পড়ে দেখবা, এগুলার ব্যাখ্যা যদি তুমি করতে পারো, এর মানে সংক্ষিপ্ত তোমার অসুবিধা হবে না। সো আমরা আসি, এখানে অনেক কিছু লেখা আছে, তবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ
ওয়ার্ড প্রসেসরে কাজ করতে গিয়ে আমরা অনেক সুবিধা পেয়ে থাকি। এই ওয়ার্ড প্রসেসরের সুবিধা কী কী, এই সুবিধাগুলো আমাদের লাগবে। আমি পরে পরে শোনাই, আমরা যেহেতু পড়ে ফেলছি, আমরা এখন জানি নির্ভুলভাবে লেখালেখির কাজ করা যায়। এর মানে ভুল হলে সাথে সাথে কী করা যায়, সংশোধন হয়ে যে রেড মার্ক উঠে। তারপর হচ্ছে সম্পাদনার সুযোগ থাকায় লেখার কাজ নান্দনিকভাবে উপস্থাপন করবেন। আমি একটা লেখা লিখলাম, এখন যদি আমার মনে হচ্ছে আমি একটু আগে যে তোমাদের একটা কাজ করে দেখাইছি, সেই কাজটা আমি আবার এডিট করতে চাই, নতুন করে করতে চাই, করতে পারবো। তারপর হচ্ছে নানাভাবে লেখাকে উপস্থাপন করা যায়, স্বাভাবিক লেখার আকার ছোটো বড়ো করা যায়, রঙিন করা যায়, বক্স আকারে উপস্থাপন করা যায়। বাহ, পুরো লেখা প্রথম থেকে শুরু না করে নতুন লেখা পড়ছে। হ্যাঁ, আমার মাঝখান দিয়ে মনে হলো যে ইফতেখার ইমু লিখলাম, মাঝখানে হোসাইন লিখিনি, মাঝখান দিয়ে যেমন হোসাইন মারা দিতে পারবো। সো মাঝখানে হোসাইন ছিল না, হোসাইনকে মাঝখানে মারা দিলাম, সব পারবো। হ্যাঁ, অনেক কিছু করা যায়। কোনো একটা লেখা আমি চাচ্ছি মুছে দিতে পারবো, নতুন করে লিখতে পারবো। এগুলো ছবি, গ্রাফ, টেবিল, চার্ট ইত্যাদি সংযোজন করে ডকুমেন্টকে আকর্ষণীয় করা যায়। এবার আসো, ডকুমেন্ট সংরক্ষণ করে তার যে কোনো সময় ব্যবহার করা যায়। হ্যাঁ, আমি একটু আগে যে ফাইলটা বানাইছি সেটা আমি ভবিষ্যতে ব্যবহার করতে পারবো। এবার আসি, এরপরে প্রয়োজন বোধে দরকারি তথ্য এক ডকুমেন্ট হতো অন্য ডকুমেন্টে কপি করা যায়। হ্যাঁ, ভালো কথা। ওই যে আমার ওইখানে মনে করো যে আমি তো ওই কপি পেস্টটা দেখাই নেই, আমি ওইখান থেকে চাইলে কপি করতে পারতাম। হ্যাঁ, কপি করার সিস্টেম হচ্ছে Ctrl+C। এই কপি করে ওইটাকে আমি আরেক জায়গায় বসাই দিতে পারবো। এটা করার জন্য Ctrl+V দিতে হয়, যাকে আমরা বলি পেস্ট। সো আমাদের কপি করা যায়। তারপর হচ্ছে একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করতে। হ্যাঁ, আমি একসাথে কয়েকটা ডকুমেন্ট নিয়ে কাজ করতে পারবো। তারপর হচ্ছে এই যে আমাদের ফাইন্ড রিপ্লেস কমান্ড ব্যবহার করে বড় কোনো ডকুমেন্ট অল্প সময়ে শব্দ করে। হ্যাঁ, দেখেছিলাম না, ফাইন্ড রিপ্লেস, ফাইন্ড দিয়ে খোঁজা যায়, রিপ্লেস দিয়ে রিপ্লেস করে ফেলা যায়। আচ্ছা, যখন কোনো ডকুমেন্ট বারবার ব্যবহারের প্রয়োজন হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, এটা দিয়ে পরীক্ষা অনেকবার প্রশ্ন আসছে। যখন কোনো ডকুমেন্ট বারবার ব্যবহারের প্রয়োজন হয় তখন সেটিকে টেমপ্লেট আকারে সংরক্ষণ করে রাখা যায় যাতে সময় সাশ্রয় হয়। খুবই গুরুত্বপূর্ণ কথা। যদি আমাদের কোনো ডকুমেন্ট বারবার ব্যবহার করার জন্য তাকে কি করব, একটা টেমপ্লেট আকারে কি করব, আমরা টেমপ্লেট আকারে এটাকে সংরক্ষণ করে রাখবো। এটা খুবই গুরুত্বপূর্ণ। বারবার ব্যবহার করতে হলে টেমপ্লেট আকারে সংরক্ষণ করতে হয়। এরপর আসি, বড় আকারের ডকুমেন্টে যেমন গবেষণাপত্র, বিষয়বস্তু সারণী, রেফারেন্স, ছবির তালিকা, গ্রন্থবন্ধ অনেক সুন্দরভাবে অল্প সময়, এই যে খুবই স্বল্প সময়ে সমাধান করা যায়। ভালো কথা। বানান দেখার সফটওয়্যার বা স্পেল চেকার, এই যে বানান দেখার সফটওয়্যারটাকে বললাম আমরা কি স্পেল চেকার, মানে স্পেলিং চেক করে সহজেই সংশোধন করা যায়। আবার চাইলে মাঝে মাঝে আমরা স্বয়ংক্রিয়ভাবে এগুলো করতে পারি। ডকুমেন্ট সংরক্ষণ করে তার যে কোনো সময় যতবার ইচ্ছা ততবার প্রিন্ট করার সুবিধা। এগুলো কিন্তু আমরা আবার চাইলে কি প্রিন্টার দিয়ে প্রিন্ট করে ফেলতে পারবো। কাগজের নথি বা ফাইলের পরিবর্তে ওয়ার্ড প্রসেসরে তৈরি ফাইল খুব সহজে সংরক্ষণ করা যায়। একটা কাগজ দিয়ে তুমি কাজ করলে এই কাগজটা হারাই গেছে, কম্পিউটারে কাজ করবা, ফাইলটা রেখে দিলা, আজীবন থাকবে, কোনো অসুবিধা হবে না। ফাইলের ব্যবস্থাপনা সহজ এবং আধুনিক অফিসে যে কোনো জায়গায় ব্যবহার করা যায়। ওকে, ফাইন। এটা হচ্ছে ওভারঅল। এবার আসো, আমার সফটওয়্যার আর তোমার বইয়ের সফটওয়্যারের মধ্যে একটা পার্থক্য বলে দিই। আমাদের সফটওয়্যারের ইন্টারফেস ছিল একটু কম। তুমি যদি 2007টাকে ওপেন করো, এটা দেখতে এরকম হবে। আমার এখানে কিন্তু কর্নারে কিছু ছিল না, এখানে কর্নারে ছিল। আমাদের এখানে কর্নারে ছিল কি ফাইল। খেয়াল করো, ওদের এখানে কিন্তু কর্নারে ফাইলটা নাই। ওদের এখানে একটা বাটন আছে, এটার নাম হচ্ছে কি অফিস বাটন। এটার নাম কি বলতো, অফিস বাটন। ওই আমরা ফাইলে ক্লিক করে যা আসতো, ওদের অফিস বাটনে ক্লিক করলে তা আসবে। এই নিউ, ওপেন, সেভ অ্যাজ, হ্যাঁ, এই জিনিসগুলো আসবে। আশা করি কথা বুঝতে পারছো। আমরা ফাইলে ক্লিক করে যা পাইতাম, 2007-এ কি করা যায়, এই যে অফিস, এটার নাম হচ্ছে অফিস বাটন। অফিস বাটনে ক্লিক করে তা পাওয়া যায়। আচ্ছা, এবার আসো কি পাওয়া যায়। নিউ, এই যে নিউ, ওপেন, সেভ অ্যাজ, তারপর হচ্ছে আমাদের ক্লোজ। এগুলো কোনটার কাজ কি একটু রিডিং পড়ে নিবা। তারপর হচ্ছে লেখালেখির সাজসজ্জা। এই যে দেখো, আমরা এই যে এখানে আমরা ফন্ট ব্যবহার, আমি আর জাস্ট দেখাই দিচ্ছি। এই যে হোমের ভিতরে আমরা এখন আমাদেরটা আমরা আপডেটেড ভার্সন করছি, এখন এখানে দেখাই দিচ্ছি। এই ফন্টের ভিতরে এখানে সতনী এমজে, এটা হচ্ছে আমাদের একটা ফন্টের নাম। ওই যে বাংলা ফন্টের নাম হচ্ছে কি সতনী এমজে। এটা কিন্তু পরীক্ষা আসে। বাংলা ফন্টের নাম সতনী এমজে, বানানটা ঠিক রাখবা, SUTONNY এমজে। আর ইংরেজি ফন্টের নাম কি টাইমস নিউ রোমান। তারপর হচ্ছে এটা হচ্ছে ফন্টের সাইজ, এটা হচ্ছে ফন্টের কালার। ওকে, যেগুলো হাইলাইট করে দিয়েছি ওগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। আর এই যে এই কাজগুলো করা, এগুলোকে বলা হয় ফরম্যাটিং টেক্সট, মানে টেক্সটকে ফরম্যাটিং করা। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদেরকে নিচে দেখাইছিলাম, এই যে এরকম বুলেট দেওয়া যায়, আবার এরকম কি করা যায়, নাম্বারিং দেওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে বুলেট, এই যে এটা হচ্ছে বুলেট, আর এটা হচ্ছে কি নাম্বার। আর ওই যে একটা লাইনের মাঝখানে একটা লাইনের স্পেস, এটার নাম হচ্ছে কি লাইন স্পেসিং। আচ্ছা, এবার হচ্ছে বিভিন্ন ধরনের আমরা ইলাস্ট্রেশন করতে পারি। এই যে টেবিলের মধ্যে ওই যে এখানে ইলাস্ট্রেশনের ভিতরে কি থাকে সেগুলো নিয়ে কাজ আছে। এখানে দেখো ক্লিপ আর্ট নামে একটা শব্দ আছে। তুমি যদি এখানে ক্লিয়ার না বুঝো, তোমার বই খুলো, বইয়ের মধ্যে এখানে ক্লিপ আর্ট আছে, যেটা আমার কম্পিউটারে ছিল না, কিন্তু পুরাতন এটা আছে যে ক্লিপ আর্ট বলে একটা কিছু আছে এখানে। এটা কোথায়, ইনসার্টের ভিতরে। আচ্ছা, তারপর টেবিল যোগ করা, টেবিল কেমনে করতে হবে আমরা অলরেডি তোমাদেরকে টেবিল বানিয়ে দেখাইছি, তাই না? তারপর হচ্ছে ছবি যোগ করা, ছবি কেমনে যোগ করতে হবে পিকচারে গিয়ে দেখাবো। ওই দেখছো ইলাস্ট্রেশনের ভিতরে ক্লিপ আর্টটা আমাদের কম্পিউটারে ছিল না,
পুরাতন কম্পিউটার আছে, এটা কিন্তু পরীক্ষা আসে, হ্যাঁ, টেবিল আছে, পিকচার আছে, হ্যাঁ, পিকচার অ্যাড করা। তারপর হচ্ছে ওয়ার্ড আর্ট যোগ করা, এটা কীভাবে, ওই যে আমরা ওয়ার্ডের আর্ট কীভাবে করি, আমাদের এরকম বিভিন্ন আসে নাই, মানে নতুন আপডেটেড ভার্সনে অপশানগুলো চেঞ্জ হয়ে গেছে আর কি, কিন্তু আগের মতোই যে আমরা ওই এই যে কি বলে ওই যে আমাদের ওয়ার্ড আর্টে ক্লিক করলে বিভিন্ন অপশান আসে, তার মধ্যে থেকে যেটা আমার দরকার সেটা আমরা লিখতে পারবো। আচ্ছা, তারা মার্জিন ঠিক করা, মার্জিন ঠিক করার জন্য মার্জিন আমরা দেখাইছিলাম। তারপর হচ্ছে আমাদের প্যারাগ্রাফের লাইন ব্যবধান, লাইন ব্যবধান তো অলরেডি তোমাদেরকে দেখাইছি যে মাঝখানে লাইন ব্যবধান, হ্যাঁ। একটা হচ্ছে আমাদের ওই যে প্যারাগ্রাফের, ওই যে এখানে এটা বলিনি, ওই সেকেন্ড প্যারাগ্রাফ যেটা ছিল সেই প্যারাগ্রাফের মধ্যে একটু বলে রাখা ভালো, এই স্পেসিংয়ের ভিতরে যে এগুলো হচ্ছে কি জানো, আসলে আমি যখন লিখি মনে করো এটা একটা প্যারা, এরপরে তার প্যারা, এই একটা প্যারার পরে আরেকটা প্যারা যখন আসবে তখন যে স্পেস সেটা হচ্ছে এটা, মানে একটা প্যারার পর আরেকটা, ওইটা হচ্ছে একটা হচ্ছে লাইন স্পেসিং আর একটা হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং। ওইটা হচ্ছে ছিল কি লাইন স্পেসিং, আর এটা কি প্যারাগ্রাফ, মানে একটা প্যারার পরে আরেকটা প্যারা, এই দুইটা প্যারার মাঝখানে ব্যবধানটা। আচ্ছা, পৃষ্ঠার নাম্বার দেওয়া বলেছি, তারপর হচ্ছে বানান পরীক্ষণ বলা শেষ, তারপর হচ্ছে এই যে কাজ শেষ। এবার হচ্ছে স্প্রেডশিট, স্প্রেডশিটে কী কী কাজ করো দেখে নিবা। এটা হচ্ছে একটা স্প্রেডশিটের কমন একটা ব্যাপার, যে এখানে তোমাদের ওই যে পিডিএফটা একটু জাপসের জন্য ঠিকমতো করা যায়নি। তারপর খুবই গুরুত্বপূর্ণ স্প্রেডশিটের ব্যবহার লেখো, এটা পরীক্ষা আসতে পারে। স্প্রেডশিটের ব্যবহার কোথায় হয়, যেমন শিক্ষাক্ষেত্রে ফলাফল বিশ্লেষণ ও ফলাফল বানানোর জন্য ব্যবহার করতে পারি। আয় ব্যয়, আমার কি পরিমাণ আয় হলো, কি পরিমাণ ব্যয় হলো, এটা আমরা কিন্তু এই যে এক্সেলে খুব ভালো করে করতে পারি। বাজেট তৈরি, সরকার বিভিন্ন বাজেট তৈরি করে, বাজেট তৈরি করার জন্য কর্মচারীদের বেতন, বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো কিন্তু এক্সেলে কাজ করে। তারপর হচ্ছে এয়ারলাইন্স রিজার্ভেশন, এটা একটু আলাদাভাবে মনে রাখবা, এয়ারলাইন্সের যে রিজার্ভেশনগুলো এগুলো কিন্তু এক্সেলের মাধ্যমে করে। ইভেন আমরা নিজেরাও এই এক্সেলের কাজ আমাদের অফিসে অনেক করি। তারপর আয়কর হিসাব এবং বিশ্লেষণ, তারপর হচ্ছে নির্বাচনের ডেট গণনায় অনেক কিছু করা যায়। খেলোয়াড়ের প্রদর্শিত ক্রীড়া কৌশলের মূল্যায়ন, অনেক জায়গায় আমরা এটা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে কীভাবে গুণ করা যায়, হ্যাঁ, গুণ করার জন্য কীভাবে ফর্মুলা লিখতে হয় এখানে দেওয়া আছে। আমরা প্রোডাক্ট কীভাবে করি সব দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ভাগ কীভাবে করতে হয়, দেখো ভাগের জন্য চিহ্ন এটা দিতে হয় কিন্তু, ঠিক আছে। এই দেখো এখানে ইকুয়াল মাস্ট দিতে হবে, ইকুয়াল না দিলে হবে না। এবার আসা হচ্ছে শতকরা নির্ণয়, আমরা এই যে বলেছিলাম, যেমন মনে করো এই যে এখানে আমরা এই যে এই কী করতে যাচ্ছি, 400 টাকার 15% কত টাকা, তাহলে এটা গেলে হচ্ছে মনে করো আয় দিলাম 400 টাকা, কর দিলাম 15%, তাহলে 400 এর 15% কত টাকা, তাহলে এটা ইন্টু পার্সেন্ট, তাহলে আমি এটা মানে হচ্ছে A3, এই দিলাম A3 ইন্টু এটা মানে B3 দিলাম B3, সাথে পার্সেন্ট দিলাম, এর মানে এই যে 400 এর 15% কত 60, এটা আমাদের চলে আসলো পার্সেন্ট। এবার আসো আমাদের স্প্রেডশিটও শেষ, লাস্ট মোমেন্ট। এটা কিবোর্ডের ভিতর অনেকগুলা আমাদের এই কি বলে সুইচ থাকে, তার মধ্যে কয়েকটা চিনতে হবে। এটার নাম হচ্ছে CTRL মানে হচ্ছে কন্ট্রোল, তারপর শিফট, এটার নাম হচ্ছে উইন্ডোজ বাটন, আর অন্যান্যগুলো তো আছে, এগুলো নিয়ে আমি কথা বলে লাভ না। আমরা যে এন্টার চাপতাম একটা লাইনে বলে এটা হচ্ছে এন্টার, তারপর হচ্ছে এগুলো বিভিন্ন শর্টকাট F1 F2 F3, তারপর হচ্ছে শিফট, তারপর হচ্ছে আমরা আর অন্যগুলো বলার কোনো দরকার নেই। এখন আসো এখানে কিছু শর্টকাট, এগুলো হচ্ছে আমি শুধুমাত্র যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলেছি। এগুলো তোমাদের এসএসসির জন্য মোর দেন এনাফ। কোথাও যদি কপি করতে চাও Ctrl+C, পেস্ট করতে চাইলে Ctrl+V, নট বি, Ctrl+V দিলে সেটা হচ্ছে বোল্ড, আর Ctrl+V দিলে সেটা হচ্ছে পেস্ট। কাট করার জন্য কি করতে হয়, Ctrl+X, কাট মানে কি কেটে নিয়ে চলে আসা, কপি মানে তাকে রেখে দিব একটা, আমি জাস্ট তাকে কপি করলাম, আর কাট মানে কেটে নিয়ে চলে আসা। ফাইন্ড ওই যে আমরা খুঁজে বের করা, ওটার জন্য Ctrl+F, রিপ্লেস করার জন্য কি করি Ctrl+H, বোল্ড করার জন্য কি করি Ctrl+V, ইটালিক করার জন্য Ctrl+I, আন্ডারলাইন করার জন্য Ctrl+U। মনে রাখতে পারবে ইজিলি, বোল্ডের প্রথম অক্ষর B, তারপর হচ্ছে ফাইন্ডের প্রথম অক্ষর F, সেভের প্রথম অক্ষর S, তারপর হচ্ছে ইটালিকের প্রথম অক্ষর I, আন্ডারলাইনের প্রথম অক্ষর U, আর বাকিগুলো একটু আলাদা করে মনে রাখবো আর কি। এবার আসো আমরা যা যা পড়ছি আর আমরা 5 মিনিটে শেষ করে দিচ্ছি, এবার আমরা এমসিকিউ করে করে দেখবো, তোমরা আমার সাথে আনসার বলবা, একটু খেয়াল করো। প্রথমত ওয়ার্ড প্রসেসরে বারবার প্রয়োজনীয় ডকুমেন্ট কিভাবে সংরক্ষণ করলে সময় সাশ্রয় হবে, অবশ্যই ট্যাবলেট আকারে। একটু আগে বলছিলাম ডকুমেন্টকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় কোনটির সাহায্যে, অবশ্যই ছবি টেবিল এগুলো যুক্ত করে আমরা আকর্ষণীয় করতে পারি। এরপর আসো কোন কমান্ড ব্যবহার করে বড় কোনো ডকুমেন্টে অল্প সময় শব্দ খোঁজা যায়, কি দিয়ে খোঁজা, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। হ্যাঁ, ওকে, এখানে একটু বলে রাখা ভালো, এগুলো কিন্তু আমরা বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো অ্যাড করছি, মানে তুমি বুঝতে পারতেছো এতক্ষণ পড়াটা তোমার উপকারে আসছে কিনা। এবার আসো MS ওয়ার্ড, মানে MS মানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করা যায়। কি করা যায়, অবশ্যই ওয়ার্ড দিয়ে আমরা লেখালেখি করি, নির্ভুলভাবে লেখালেখি করা যায়। ওয়ার্ড 2007 অফিস বাটন থাকে কোথায়, এই যে মনে আছে, ওই অফিস বাটনটা হচ্ছে বাম দিকে একেবারে কর্নারে ছিল, তাহলে উপরের বাম পাশে এটা হচ্ছে আমাদের অফিস বাটন। তারপর হচ্ছে অফিস বাটনে ক্লিক করলে ওই যে আমরা ফাইলে যা পাইতাম অফিস বাটনে ক্লিক করলে তা পাওয়া যায়। কি পাওয়া যায়, সেভ, অবশ্যই সেভ এস, নিউ, অনেক কিছু পাওয়া যায়। তো এর মধ্যে থেকে শুধুমাত্র সেভটা আমরা ফাইলে ক্লিক করলে পাই, ওই ফাইলে ক্লিক করলে যা পাই সেটা হচ্ছে অফিস বাটনে ক্লিক করলে পাই 2007 জন্য।
এবার আসলে কোনো ডকুমেন্টের প্রথমবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয়? মনে রাখবো, প্রথমবার সেভ, এরপরেও বারবার আমরা সেভ ইউজ করি, কিন্তু সেভ অ্যাজটা হচ্ছে অ্যাকচুয়ালি নির্দিষ্ট মানে নতুন করে করার জন্য। সো আমরা এটা মাথায় রাখবো। আসলে সত্যি কথা হচ্ছে প্রথমবার কাজ করে সেভ এস দিয়েও কাজ করা যায়, কিন্তু তোমাদের বইতে যেহেতু সেভ লেখা আছে তোমরা সেভ দিয়ে কাজ করবা। ডকুমেন্ট সেভ করার জন্য কিবোর্ডে শর্টকাট কি Ctrl+S, মানে হচ্ছে সেভ অ্যাজ এর মাধ্যমে কোনটি করা যায়? একই ডকুমেন্টকে ভিন্ন নামে, মানে একই ডকুমেন্ট কিন্তু আমি আরেক নামে সংরক্ষণ করতে চাই, তখন সেভ না, তখন হয়ে যাবে কি সেভ অ্যাজ। একই ডকুমেন্ট ভিন্ন নামে সংরক্ষণ করতে কি সেভ অ্যাজ। তারপর দেখো বাংলা টাইপের জন্য কোন ফন্টটি ব্যবহার করতে হয়? কি বলছিলাম? সুতনি এমজে। তারপর হচ্ছে ডকুমেন্টে চার্ট সংযোজনের জন্য কোন গ্রুপে যেতে হয়? এই চার্ট, ওই তুমি একটু দেখবা আমরা ইলাস্ট্রেশনের ভিতরে কিন্তু একটা চার্ট নামে অপশন ছিল, একটু খেয়াল করে দেখিও। এই যে ইনসার্টে গিয়ে ইলাস্ট্রেশনের যে গ্রুপটা, ইলাস্ট্রেশনের ভিতরে কি আছে? আমাদের চার্ট আছে। এরপর আসে বুলেট এবং নাম্বার কোন মেনুতে থাকে? আমি যদি হোম মেনুতে যাই, হোম মেনুর ভিতরে কিন্তু আমাদের বুলেট থাকবে। তারপর হচ্ছে ওয়ার্ড প্রসেসরে লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলের অক্ষরকে কি বলে? বিভিন্ন স্টাইলের অক্ষরকে আমরা ফন্ট বলি। তারপর হচ্ছে হোম ট্যাবের কোন গ্রুপে বুলেট এবং নাম্বারের আইকন পাওয়া যায়? তাহলে ওই হোমের ভিতরে গেলে কোথায় তুমি বুলেট এবং নাম্বার পাবো বলো তো? প্যারাগ্রাফে। আচ্ছা, প্যারাগ্রাফের নির্বাচিত অংশকে গাঢ় করতে, গাঢ় মানে মোটা, বোল্ড। এই যে আমরা কি করি? প্যারাগ্রাফের নির্বাচিত অংশকে গাঢ় করতে নিচের কোনটি প্রযোজ্য? হোমে যাব, ফন্টে যাব, বিতে যাব। ওই যে বিতে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। আর এটা শর্টকাট কি? Ctrl+V। ডকুমেন্টে কোনো ছবি যোগ করতে রিবনের কোনটা ব্যবহার করতে হয়? ছবি যোগ করার জন্য ইনসার্টে গিয়ে পিকচারে যেতে হয়, তাই ইনসার্ট। নতুন প্যারাগ্রাফ তৈরি করতে কিবোর্ডে কি চাপতে হয়? এন্টার, মানে এন্টার দিলে পরের লাইনে চলে যাবে, পরের প্যারাগ্রাফে চলে যাবে। ইলাস্ট্রেশন গ্রুপে থাকে কোনটি? ওই যে ক্লিপ আর্ট বলেছিলাম, আমারটাতে ছিল না, পুরাতন কম্পিউটারে আছে ক্লিপ আর্ট। ডকুমেন্ট লেখার মার্জিন ঠিক করতে হলে রিবনের কোন ট্যাবে ক্লিক করতে হয়? পেজ লেআউট ট্যাবে। ওই যে মার্জিন কোথায় ছিল? পেজ লেআউটে গিয়ে মার্জিন। তারপর আসো ডকুমেন্টে ওয়ার্ড আর্ট যোগ করার জন্য ইনসার্টে গিয়ে ওয়ার্ড আর্ট, এই জন্য ইনসার্ট। ক্লিপ আর্ট যোগ করার জন্য এই যে কোথায় ছিল বলো? ইলাস্ট্রেশন। পৃষ্ঠার নাম্বার দেওয়ার জন্য কি করি? ইনসার্ট দিয়ে হেডার অ্যান্ড ফুটারে যাই। হেডার অ্যান্ড ফুটার হচ্ছে গ্রুপের নাম, সেই গ্রুপের ভিতর তিনটা ছিল, হেডার, ফুটার, পেজ নাম্বার। সো গ্রুপ হচ্ছে হেডার, ফুটার। তোমার প্রস্তুতকৃত ডকুমেন্টের প্রতি পৃষ্ঠার উপরে ডকুমেন্ট টাইটেল স্বয়ংক্রিয়ভাবে লেখার জন্য ইনসার্ট ট্যাবের কোনটি ব্যবহার করবে? আচ্ছা বলো, উপরে না নিচে? উপরে হলে হেডার, নিচে হলে কি ফুটার। মানে হেডার মানে কি হেড থেকে হেডার উপরে, আর ফুট মানে পায়ের পাতা, এখান থেকে হচ্ছে ফুটার। এবার আসো ওয়ার্ড 2007 মার্জিন আইকন নিচের কোনটি? হয়েছে মার্জিন কোথায় করি? পেজ লেআউটে গিয়ে আমরা মার্জিন করি। আমাদের ওয়ার্ড শেষ। এবার আসা হচ্ছে আমাদের এক্সেলে আসি। নিচের কোনটি স্প্রেডশিট প্রোগ্রামের আইকন? এই যে বারবার বলেছিলাম আপডেট ভার্সনে চেঞ্জ হয়, তোমার টেনশন করার কিছু নেই। ডাব্লিউ দেখলে বুঝে নিবা ওয়ার্ড, এক্স দেখলে বুঝে নিবা এক্সেল, পি দেখলে বুঝবে পাওয়ার পয়েন্ট। অতএব যেহেতু স্প্রেডশিট বলেছে মানে এক্সেল মানে হচ্ছে এটা। এয়ার লাইসেন্স রিজার্ভেশনে কি করে? এয়ার লাইসেন্স রিজার্ভেশন আমরা কোনটা ব্যবহার করি? অবশ্যই পাওয়ার পয়েন্ট। তাই স্প্রেডশিট সফটওয়্যার। সারি এবং কলামের সমন্বয়ে তৈরি হয় কি? সেল। প্রত্যেকটাকে আমরা এটা কি বলি? সেল বলি। স্প্রেডশিটে B1 কি নির্দেশ করে বলো তো? B1 মানে বি নাম্বার কলাম, 1 নাম্বার সারি। ওটার নাম কি? ওটা একটা সেল না? অবশ্যই এটা সেল। পরীক্ষার ফলাফল প্রস্তুত করার জন্য আমরা কি করি? অবশ্যই আমরা স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করি। স্প্রেডশিটে গুণ করার জন্য কি করা হয়? এই যে এই চিহ্নটা দেওয়া হয়, এটার নাম কি? এস্টেরিস্ক, ASTERISK। স্প্রেডশিটের রেঞ্জ বোঝানোর জন্য। রেঞ্জ মানে কি? এখান থেকে এই পর্যন্ত। ওই যে আমরা বললাম B2 থেকে এই যে মনে করো G2 পর্যন্ত, এই যে তখন আমাদের এরকম কলম দিলে বোঝা যায় এখান থেকে এই পর্যন্ত, এর নাম হচ্ছে এটা রেঞ্জ। স্প্রেডশিটে গুণ করার জন্য ফলাফল সেলে কোন চিহ্ন দিয়ে শুরু করতে হয়? সব সময় মনে রাখবা, এক্সেলে যে কোনো ইকুয়েশন লেখার সময় শুরুটা অবশ্যই ইকুয়াল দিয়ে হবে, ইকুয়াল না দিলে হবে না। গুণ করার ক্ষেত্রে A1 সেলকে B1 সেল দিয়ে গুণ করার জন্য কোন সূত্র লিখবা? A1 কে B1 দিয়ে গুণ করবা, তাহলে A1 ইন্টু B2 কিন্তু B1, কিন্তু A1 ইন্টু B1 এটা তো এক্সেলে লেখা যাবে না, আমাদের এটা লিখতে হবে। এটাও আমাদের লেখা যাবে না, কেন? এটা লিখলে আসবে না, যেহেতু আমি এক্সেলে লিখবো অতএব ইকুয়াল দিয়ে লিখতে হবে। ইকুয়াল দিয়ে A1 স্টেরিক্স B1। A1 টু সেলকে B1 টু সেল দিয়ে ভাগ করলে ইকুয়াল, এটা ভাগের জন্য এরকম চিহ্ন দিতে হয়, ভাগ এটা। ইকুয়াল B1 প্লাস B2 প্লাস B3 প্লাস B4 প্লাস C5। ফর্মুলাটি, এই যে ফর্মুলাটির ফাংশন কি একটু ভালো করে খেয়াল করো। B1 থেকে B4 পর্যন্ত সিরিয়ালি আছে, তাহলে আমি কি দিলাম? সাম। ইকুয়াল দিয়ে সাম দিলাম। সাম দিয়ে কি করলাম? সাম দিয়ে আমরা যে কাজটা করলাম, এই B1 থেকে আমরা সাম দিয়ে যে কাজটা করলাম, এখানে একটু ভুল আছে আসলে। এটা হচ্ছে আমাদের এটা C5, এটা ভুল আছে একটু। আমি বলি কি করবা। তো তোমাকে যে কাজটা করতে হবে, সাম দিয়ে B1 থেকে তুমি B4 পর্যন্ত যাবা। তো আমরা সাম দিলাম, ব্র্যাকেট দিলাম, B1 থেকে B4 যাব, এরপর কমা দিয়ে C5। যদি এটা সিটা অন্য একটা জিনিস,
একই সিরিয়াল হইলে ডাইরেক্ট লিখে দেওয়া যায়, যেহেতু ভিন্ন সিরিয়াল কমা দিয়ে আরেকটা লিখতে হবে। আচ্ছা, এবার আসুন, এরপর হচ্ছে স্প্রেডশিটের বৈশিষ্ট্য। যে কোনো ধরনের হিসাব নিকাশের জন্য সুবিধাজনক অবশ্যই। কলাম এবং সারি থাকার কারণে উপাত্ত শ্রেণীকরণ সহজ, অবশ্যই সারি কলাম থাকলে আমি বুঝতে পারি এত নম্বর সারি এত নম্বর কলামে। লেখালেখি সহ শব্দ প্রক্রিয়াকরণে কাজ করা যায় না, লেখালেখির জন্য তো আমরা এটা ব্যবহার করি না, লেখালেখির জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি। স্প্রেডশিট বিশ্লেষণ ব্যবহার করে কি করা যায়? লেখালেখি সহজ করা যায় না, এটা ওয়ার্ডের কাজ। সূত্র ব্যবহার করা যায়, অবশ্যই করা যায়। উপাত্ত বিন্যাস করা যায়, অবশ্যই করা যায়। স্প্রেডশিট প্রোগ্রামের প্রয়োগ ক্ষেত্র হলো কি করি? ল্যাব রিপোর্ট প্রস্তুত করা যায় না, রিপোর্ট বানাতে কি দিয়ে? ওয়ার্ড দিয়ে। আমাদের এয়ারলাইন্স রিজার্ভেশন করা অবশ্যই যায়। খেলোয়াড়ের প্রদর্শিত ক্রীড়া কৌশল মূল্যায়ন অবশ্যই করা যায়। তারপর হচ্ছে এরকম প্রশ্ন পরীক্ষা অহরহ আসে, আশা করি তোমরাও পাবা। এখানে একটা উদ্দীপক একটা দিয়ে দিছে, এটার উপরে আমরা 40 এবং 41 আনসার দিব। আমার কি বললো দেখো, এখানে একটা বক্স দেওয়া আছে, তোমাকে বলছে প্রশ্ন চিহ্নিত সেলের মান নির্ণয় করার জন্য কোন সূত্র লিখবো। এই প্রশ্ন চিহ্নিত সেল হচ্ছে এটা, এখানে লেখা আছে ভূমি, এখানে উচ্চতা, এখানে ক্ষেত্রফল। তাহলে আমরা ক্ষেত্রফল কেমনে বের করি? সামান্তরিকের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটাকে এটা দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে কাকে কি দিয়ে গুণ করতে হবে? দেখো, এটাকে এটা দিয়ে গুণ করবো, এটার নাম কি? এদিকে এ, এদিকে 4, এটার নাম কি? A4। এটার নাম কি? এদিকে বি, এদিকে 4, এটার নাম কি? V4। তাহলে A4 কে V4 দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমরা কি করব? ভেরি সিম্পল, এই যে ইকুয়াল A4 ইন্টু B4। আবার আমরা গুণ কিন্তু দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ডিরেক্ট গুণ দিয়ে চিহ্ন দিয়ে, আর একটা হচ্ছে প্রোডাক্ট দিয়ে। তাহলে আমরা লিখতে পারি প্রোডাক্ট A4 কোলন V4, A4 থেকে B4 পর্যন্ত। আচ্ছা, এবার হচ্ছে প্রোডাক্ট দ্বারা কোন ধরনের প্রক্রিয়া বোঝায়? অবশ্যই আমাদের গুণ করা বোঝায়। এরপর হচ্ছে আমাদের এই যে এখানে প্রশ্ন চিহ্নিত স্থানে কি বসবে? আমাকে বলা হলো ক্রয় মূল্য এত টাকা, লাভ কত পার্সেন্ট? 15%। এখন বিক্রয় মূল্য কত? তাহলে স্বাভাবিক, ক্রয় মূল্য যদি এত টাকা হয়, আমাদের লাভ যদি 15% হয়, তাহলে আমি কত টাকা বিক্রি করবো সেটা জিজ্ঞেস করছে। এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, বলে যে প্রশ্ন চিহ্নিত সেলের ঠিকানা, ঠিকানা বলেছে মানে তার নাম কি? এটা সি, এটা 2, এটার নাম হচ্ছে C2। বিক্রয় মূল্য নির্ণয় করার জন্য আমরা কোনটা ব্যবহার করবো? আচ্ছা তোমরা বলো, ক্রয় মূল্য তাকে যদি আমি লাভ দিয়ে গুণ করে দিই, লাভ কত পার্সেন্ট? 15%। তাহলে 1500 টাকার 15%, এটা হচ্ছে আমাদের লাভ। এখন লাভটা কি আমার বিক্রয় মূল্য? না, আমার বিক্রয় মূল্য মানে হচ্ছে ক্রয় মূল্য প্লাস লাভ। তাহলে আমি এটা কাজ করি, এটাকে এটা দ্বারা গুণ করলে কি পাবো? লাভ পাবো, তার সাথে ক্রয় মূল্য যোগ করব। এই দেখো, A2 আর B2 গুণ করলাম, A2 আর B2 গুণ করে পার্সেন্ট দিলাম, তাহলে আমরা লাভটা পেয়ে গেলাম। তার সাথে কি করব? ক্রয় মূল্য যোগ করব। ক্রয় মূল্য মানে হচ্ছে A2, এই যে এটা হচ্ছে আমাদের সূত্র। মানে একটু করে গণিত পারতে হবে। সেম প্রশ্ন চিহ্নিত স্থানে কি বসবে? এটার নাম হচ্ছে ABG। ABG মিনস হোয়াট? অ্যাভারেজ। প্রশ্ন চিহ্নিত সেলের অ্যাড্রেস কোনটি বলো? এটা F, এটা 4, এটার নাম F4। এবার বলছে X এর টোটাল নির্ণয় সূত্র কি হবে? এই যে আমাদের এই যে টোটাল, আমরা এই যে X হচ্ছে ওর টোটাল আমরা নির্ণয় করব। তাহলে ওর টোটাল নির্ণয় করতে হলে কি করতে হবে? এটা 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 যোগ করতে হবে। টোটাল মানে হচ্ছে যোগ। তাহলে কাকে কাকে যোগ করব? B2 C2 D2। তাহলে আমরা B2 C2 D2 যোগ করবো। এই যে দেখো, ইকুয়াল চিহ্ন দিয়ে B2 প্লাস C2 প্লাস D2, এটা একটা। আরেকটা নিয়ম কি শিখেছিলাম? সাম কমান্ড। সাম দিয়ে কি করতে পারি আমরা? অনেকে এটা দেখাই দিবে, এটা দেখানো যাবে না, কারণ এখানে ইকুয়াল দেওয়া নাই। এক্সেলে ইকুয়াল না দিলে কাজ করে না। অতএব ইকুয়াল দিয়ে সাম দিয়ে B2 থেকে শুরু করে D2 পর্যন্ত, এই B2 কোলন D2, এটা আমার একটা কমান্ড। ওকে ফাইন, নেক্সট। এতটুকু পর্যন্ত আমাদের ছিল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের ক্লাস শেষ করছি। দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।